আচ্ছা, আজকে আমাদের লারাভেল ব্যাচ 15 এর ডে 18 এর ক্লাস। আমি একটা কাজ করি, ফোল্ডারগুলো বানাই। ডে 18 এটা বানালাম। লাস্ট যেটা আমরা কি করছি বলুন তো আগে? শুধু অ্যারে যা যা করছি টপিকগুলো একটু বলার চেষ্টা করেন। বলেন বলেন। শুরুতে কি করছিলাম? শুরুতে মাল্টিডিমেনশন অ্যারে করছি। প্রথমে ফর লুপ করছি। প্রথমে নরমাল একটা অ্যারে কিভাবে ডিফাইন করে এটা দেখছি না? ইন্ডেক্সড অ্যারে। হ্যাঁ, তারপর ফরের মধ্যে নেস্টেড ফর। ওটা যদি ইফের মধ্যে ইফ এন্ড নেস্টেড, মানে ওটা জাস্ট একটার ভিতরে একটা এটা নেস্টেড বলে ওটাকে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যেটা করি তাহলে আমাদের মোটামুটি ভ্যারিয়েবল গুলো শেষ, তারপর লুপের কাজ শেষ, দেন ইফ এলস কন্ডিশন ওগুলো দেখে ফেলছি, অ্যারের কনসেপ্টটাও ক্লিয়ার। আজকে যেটা করি যে ফাংশনে এসে আমরা যাই। ঠিক আছে? আজকে আমরা যেটা করবো, ট্রাই করবো ফাংশন দেখে ফাংশন শেষ করে দেন তারপরে ফাংশন থেকে পিএইচপিতে কিছু ইনপুট নিব। মানে ফর্ম ইনপুট আমরা ডাইনামিক ভাবে নিছিলাম একবারও, আমরা তো সবকিছু স্ট্যাটিক ইনপুট নিছি না। আজকে ট্রাই করবো আমরা ডাইনামিক ভাবে ইনপুট নেওয়ার। ঠিক আছে? কিবোর্ড দিয়ে আমরা ইনপুট নিব, দেন ওইটা অনুযায়ী ক্যালকুলেটর বা যেটাই ছোটখাটো যাই করি না কেন, বেসিক ওইখান থেকেই করে নিব। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা করি ফার্স্টে নিউ পিএইচপি ফাইল, ফাংশন পিএইচপি। আচ্ছা, ফাংশন একটা নাম। ফাংশন কি আমাকে একটু বলতে পারবেন? মানে সিম্পলি একটু ফাংশন জিনিসটা কি? সিতে তো করছেন না? মানে কি, মানে জিনিসটা করে কি? ফাংশন একটা মেশিন। আচ্ছা, ফাংশনের মানে কি? মানে ফাংশন তো ইংরেজি একটা ওয়ার্ড না, এটার বাংলা মানে কি? ফাংশনের সিম্পলি মানে হচ্ছে কোনো একটা কাজ করা না? ফাংশন মানে কাজ না? সো আমরা একটা কাজই করব, বাট ধরেন আমি একটা ক্যালকুলেটর একটা কোড বানালাম, আমি একটা ক্যালকুলেটর বানালাম। এখন ক্যালকুলেটরের মধ্যে আমার 5 লাইন আছে, একটা ইনপুট নিল, ইনপুট অবশ্যই চেক করলো যে ওটা কি যোগ চিহ্ন দেওয়া আছে না বিয়োগ চিহ্ন না গুণ চিহ্ন, হোয়াটএভার একটা অপারেটরটা কি দাও, ও অ্যাকচুয়ালি এটা চেক করতেছে। চেক করলো, চেক করার পরে কি যদি আমার অ্যাড হয় তাহলে অ্যাডের একটা কাজ করবে, সাবমিশন হলে সরি সাব হলে সাবের একটা কাজ করবে, মাল্টিপ্লিকেশন কাজ করবে। এখন প্রতিদিন হয়তো আমার 3-4টা 5টা করে লাইন লিখতে হবে, মিনিমাম 3-4টা লাইন তো লিখতে হবে। এটা তো খুবই সিম্পল একটা কাজ ছিল। এখন আমার আরো বড় একটা কাজ হতে পারে না, যার জন্য আমার হয়তো 40টা 50টা করে লাইন থাকতেই পারে, থাকতে পারে। এখন যদি আমি একই কোডের মধ্যে একটা পেজের মধ্যে আমার অনেকগুলো একসাথে লিখে ফেলি, তাহলে আমার একটা কোডে কটা লাইন হতে পারে? 100, 200, 1000 যে কোনো লাইন হতে পারে না? বাট এখন ইভেন তো ধরেন আমি যে অ্যাডটা করছি, আমি যে যোগটা করছি, এখন সেম জিনিসটা হয়তো আমার আরেকটা লাইনে লাগতে পারে। স্বাভাবিক। আমি হয়তো বা আরেক জায়গায় আমি সেম আরেকটা যোগ করছি। এখন ওই 5 লাইনের কোড বা 10 লাইনের কোডকে আমি আবার লিখবো? যদি এরকম একটা সুবিধা হয় যে আমার ওইটাকে আরেকবার লেখা লাগতেছে না, আমি স্কুলে একটা লাইন লিখে আমি 10 লাইনটা পেয়ে যাচ্ছি, তাহলে এটা বেটার না আমার জন্য? ফাংশন অ্যাকচুয়ালি এই কাজটাই করে। ফাংশনের মধ্যে আমরা একটা কোডের, হ্যাঁ, 12 জায়গায় বা অনেক জায়গায় আমি সেম কোডটা না লিখে জাস্ট একটা কোডই লিখছি, ওই কোডটা জাস্ট খালি আমি কল করে ফেলছি বা আমি ওকে ডাক দিছি যে আমি এই কাজটা দরকার, এদিকে আসো। সে আসছে, কাজ করে দিয়ে গেছে। আমার বারবার ওকে পুরাটা লাইন বুঝে দেওয়া লাগেনি। ঠিক আছে? না, কোনো ফর্ম না, জাস্ট বেসিকটা বুঝেছি, ফাংশন আমি করতেছি। হ্যাঁ, না না একই রকম নয়, জাস্ট একটা প্যাকেটের মতো আমি লিখবো, জাস্ট একটা প্যাকেটের মতো। সিতে ফাংশন যেভাবে লিখতাম না, একটা ব্র্যাকেট দিয়ে করে, সেম একই জিনিস, আর কিছু না। আচ্ছা, আমরা একটা কাজ করি, ধরেন জাস্ট নর্মালি আমি ফাংশন নামে যে পেজটা বানালাম এটা জাস্ট সিম্পল একটা ইকো লিখি, ইকো জাস্ট লিখতেছি এটা। এটা কিন্তু কিছু করে জাস্ট খালি ইকোতে আমি যা লিখছি তাই প্রিন্ট হবে, তাই না? জাস্ট নর্মাল একটা জিনিস লিখলাম, ডে 18
এটা কি করার কথা, জাস্ট সিম্পলি যে যা লিখছি তাই প্রিন্ট করার কথা না, তাই তো? এটাই তো, আর তো কিছু করিনি আমরা। ওকে, বুঝে কনফিডেন্টলি বললেন, ভুল হলে সমস্যা নেই, ভুল তো আমি ঠিক করে দিব। আচ্ছা, জাস্ট ইকো করার কথা ইকোই করছে, ঠিক আছে। এখন একটা কাজ করি, আমি এখানে একটা ফাংশন লিখি। ফাংশন লেখার রুলস সিম্পল। আচ্ছা, লাস্ট যেটা একটা বলছিলাম যে নর্মালি দুই টাইপের ফাংশন থাকে, মনে আছে? একটা হচ্ছে ইউজার ডিফাইন, আর একটা হচ্ছে বিল্ট ইন। ইউজার ডিফাইন হচ্ছে যেটা আমরা বানাবো, আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ইউজার ডিফাইন, বা একজন কোডার যেটা বানাবে, বা যে কেউ একটা ম্যানুয়াল যেটা বানাবে আমাদের কাজের জন্য। আর ইউজার ডিফাইনটা হচ্ছে এটাও তো কেউ না কেউ বানাইছে, তাই না? এটাও ডেফিনেটলি কেউ না কেউ বানাইছে, বাট ওইটা ওই প্রোগ্রামের সাথে বা ওই কোডের সাথে একটা ফিচার হিসেবে দিয়ে দিচ্ছে। ধরেন আপনি যে একটা শার্ট কিনেন, সে কেউ একজন একটা শার্ট কিনছে, এখন শার্টের সাথে যে বাটনস গুলো এক্সট্রা দিয়ে দিছে যা আছে, ওটা হচ্ছে ওইটার জন্য বাটন সেট করা, ঠিক আছে। এখন আমি আরেকটা এক্সট্রা বাটন লাগাবো, আমি একটা কিনে এনে বাটন লাগিয়ে দিছি, জিনিস শুধু বাটনই, মানে নতুন তো কিছু না, শুধু পার্থক্যটা যে ওইটা অলরেডি ওইটার জন্য বানিয়ে রাখা হয়েছে। হয়তো আমার ওই বাটনের সেট ভালো লাগে না, আমি নতুন একটা বাটন লাগাবো, সো আমি নিজের মতো বাটন লাগাইছি, এইটাই, আর কোনো পার্থক্য নেই। সো দুইটা জিনিস, একটা হচ্ছে ইউজার ডিফাইন, আর একটা হচ্ছে, আরে মাত্রই তো বললাম, আমি আমি নিজে ওয়ার্ড হারা ফেলছি, আর কি বললাম জানি আমি এটা, সরি, বিল্ট ইন, হ্যাঁ, একটা বিল্ট ইন ফাংশন, একটা ইউজার ডিফাইন ফাংশন। ওকে, ফাংশন লেখার রুলসটা হচ্ছে সিম্পলি প্রতিটা ফাংশনের আগে জাস্ট ফাংশন ওয়ার্ডটা লিখতে হবে, ফাংশন স্পেস। এইবার আমি ফাংশনের যে নামটা দিব, ভ্যারিয়েবলের যে নামটা আছে না, যেরকম নাম নেমিং রুলস সেম একই রকম, ডলার না, ডলার দিব না, বাট ওইটা বাদ দিয়ে ক্যামেল কেসিং বা স্নেক কেসিং এর যে রুলসটা আছে না, সামনে নাম্বার থাকতে পারবে না, ওই সেম একই রকম জিনিস, আর কোনো স্পেস থাকতে পারবে না, একটা নামে কখনো আমরা কোনো স্পেস দিব না, ঠিক আছে। আচ্ছা, ধরলাম আমি এটা নাম দেই ফার্স্ট ফাংশন, অথবা টেস্ট কেস দেই, টেস্ট, ঠিক আছে, লিখলাম। এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা ফাংশনের স্ট্রাকচার। ওকে, আচ্ছা, যদি আমার কখনো কোনো ভ্যারিয়েবল পাস করতে হয়, হয়তো আমি একটা ফাংশনে একটা ভ্যারিয়েবল বা একটা ভ্যালু বা এই টাইপের কিছু দিব, তখন আমি এই জায়গায় কিছু ভ্যারিয়েবল লিখবো। ওটা যখন লিখবো তখন আরো ক্লিয়ারলি বুঝবেন, জাস্ট আপাতত শুনে রাখেন, তখন এই যে আমি কোনো ভ্যারিয়েবল লিখবো, আদারওয়াইজ এটা ফাঁকা থাকবে, ঠিক আছে। আর আমি যা করতে চাই, আমি মাল্টিপ্লিকেশন করি বা অ্যাডিশন করি বা সাবট্রাকশন করি, বা আমি কোনো ইফ এলস এর কন্ডিশন ইউজ করি, যেটাই আমার ইচ্ছা করার, আমি সব এই জায়গার ভিতরে লিখবো, দেন আমি একে ডাক দিয়ে কাজ করবো, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কাজ করি, সিম্পল একটা ইকো লিখি, জাস্ট একটা ইকো লিখি, ইকো ইকো ইন ফাংশন। আচ্ছা, এই জায়গায় একটা ইকো করছে, এখানে একটা ইকো করছি না আমি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার আউটপুটটা কি দেয়, এখানে এটা ইন ফাংশন, এটা ফাংশনের ভিতরে ইকো করছি, এটা ফাংশনের বাইরে। এখন তাহলে আমার আউটপুটটা কি দেখানো উচিত, মানে কি দেখানো, গেস করুন কি দেখানো, মানে শুধু একটা দেখাবে না দুইটাই দেখাবে? দুইটা দেখাবে, আচ্ছা আমি দেখি তাহলে কি দেখো, জাস্ট একটাই, মানে আগে যে লিখছি ওইটাই, কারণ আমরা ফাংশন লিখছি বাট ফাংশনকে ডাক দিইনি বা ওকে কিছু করতে বলিনি, ও লেখা আছে। এটা হচ্ছে ফাংশনের সুবিধা, যে ওর ভিতরে আমার অনেকগুলো কোড করা থাকতে পারে, কিন্তু ও কখন এক্সিকিউট হবে না আনলেস ওকে বলা হয়। এখন একটা কাজ করি, এই জায়গায়, এই যে দেখেন আমার ফাংশন ডিফাইন করা না, কোন যেহেতু আমার করে ডিফাইন করা আছে, মানে আমার পেজে ডিফাইন করে রেখেছি আমি, অটো সাজেশনে কিন্তু আমার এসে পড়ছে। হয়তোবা যদি না আসে ওটা হয়তোবা মানে এডিটরের প্রবলেম, বাট ওটা না আসলে এরকম কোনো ঝামেলা নেই। আচ্ছা, এই যে ফাংশনকে আমি জাস্ট কল করছি, ফাংশন নামটা লিখে দিছি, ব্র্যাকেট দিছি, ক্লোজ, স্টেটমেন্ট ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, আমি একটা বিয়ার দিয়ে নিই তাহলে ভালো হয়। এখন ঠিক আছে, হ্যাঁ। প্রথমে ওটা জাস্ট যা লেখা ছিল তাই, পরবর্তীতে আমি যে ওকে কল করছি এসে করছে।
এখন আরেকটা কাজ করি, এটাকে উপরে নিয়ে যাই। ফাংশনের বাইরেই কিন্তু, ভেতরে নেই, ঠিক আছে? মানে বাইরেই আমি ওকে কল করছি, ভেতরে কল করিনি। একটু উপরে নিচে হয়ে গেছে না, কারণ আমি ওকে আগে কল করছি, মানে ওই লেখাটা আমার যে ইকো লেখা আছে তার উপরে ওকে আমি কল করছি না। ওকে ঠিক আমি যে জায়গায় কল করবো ঠিক ওই জায়গায় এক্সিকিউট হবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করবে। আপাতত আমরা জাস্ট এটা দেখি, আপাতত নর্মালি ফাংশন জাস্ট একটা ফাংশনকে যা করতে বলছে জাস্ট ওকে টান দিয়ে নিয়ে আসি, ভ্যারিয়েবল পাস করতে পারবো, আরো অনেক কিছু করতে পারবো, বাট আপাতত এইভাবে দেখি আমরা, ঠিক আছে? হুম। যেখানে আমি কল করব ঠিক ওই জায়গায় ও কাজ করবে, ঠিক যে জায়গায় আমি ওকে ডাক দেবো ও ঠিক সেই জায়গায় কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস ট্রাই করি, টেস্ট করে করে দেখি, কিছু টেস্ট করে দেখা উচিত। ধরেন আমি ইকোকে সাথে নিয়ে যাই, আমি একটু আগে যাই, আর একটু আগে, কাজ করছি কিন্তু, তাই না? কি করছি আমি? জাস্ট আমি ফাংশনে যেখানে লিখছি আমি এক কাজ করি, এটাকে আরো নিচে নিয়ে যাই। এখন দেখি কোনো ঝামেলা নেই। তার মানে আমার ওই পেজের মধ্যেই, ওই পেজের মধ্যেই আমি কিন্তু সেম পেজে আছি, ওই পেজের মধ্যেই যদি আমি ফাংশনের, এটা হচ্ছে আমার ফাংশনের ডেফিনেশন, এইটা হচ্ছে আমার ফাংশনের ডেফিনেশন বা সংজ্ঞা, বা ওকে আমি কি করতে বলছি। আর এটা হচ্ছে ফাংশনের কলিং। একটা ফাংশনের দুইটা পার্ট থাকবে, মানে এই ওকে ডাকার জন্য বা ওর আইডেন্টিটি অনুযায়ী দুইটা থাকবে, একটা হচ্ছে কলিং, একটা হচ্ছে তার ডেফিনেশন। ওর ডেফিনেশন যদি থাকে তাহলে ভালো আছে, বাট যদি ওর কলিং না থাকে, ওর ডেফিনেশন বাট ওকে কেউ কল করে নেই, কোনো ঝামেলা নেই। বাট যদি ওর ডেফিনেশন না থাকে, সে আমার ওর ডেফিনেশন নাই, তাহলে কি? আমি শুধু কল করছি, আমার এরকম কোনো ফাংশনই নেই, তাহলে কি? এরর। এররটা কি বলছে পড়েন তো? আনকট এরর, কল টু আনডিফাইন্ড ফাংশন টেস্ট কেস, এটা আমার ফাংশনের নাম, ইন জ্যাম্প এই সেই হাবি যাবি, আমার পুরো এটা অবশ্য কোথায় আছে বলে আমার লাইন নাম্বার বলে দিচ্ছে, ঠিক আছে? আমার কোডের মধ্যে পিএইচপির ফাংশন যে লাইন নাম্বার এসে সব সব বলে দিচ্ছে যে আমার এই লাইনে 3 নম্বর লাইনে আমি একটা কল করছি, বাট এখানে এই নামের কোনো ফাংশন নেই, সে এই টাইপের কাউকে পায়নি, ঠিক আছে? ক্লিয়ার এটা? তার মানে আমার, হ্যাঁ হ্যাঁ, এক্স ওয়াই জেড, এখন বলেন, আপনি নাম দেখে কনফিউজ ছিলেন? আচ্ছা কি বলছেন আবার বলেন আমাকে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এইটা কমেন্ট যখন করছি, এই কমেন্ট করলাম, কমেন্ট করে, ও আচ্ছা আচ্ছা বুঝছি, ওই সামথিং লেখাটা আমার নিচে দেখাইতেছে না কেন, এটা বলতেছেন তো? বুঝতে পারছি, মানে এই যে এক্স ওয়াই জেড এটা দেখাচ্ছে না কেন, এররের ধরন এটা। হ্যাঁ দেখায়, কখনো দেখায় না, কখনো দেখায়, ডিপেন্ড করে। এখন আগে আছে দেখে হয়তো আগেই আটকে দিছে, কারণ যেহেতু ফাংশনকে কল করছি, ও ফাংশনে কল করে এখানে খুঁজে বসে রয়েছে, ঠিক আছে? এখন এর ওর ডিপেন্ড, এটা ভ্যারি করতে পারে, বাট এইটা না যে ওইটা হয়েছে দেখে আছে নিচেটা তো আসার কথা, এরকম কোনো কথা নেই। যেখানে এর হয়েছে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আগে এরটা সলভ করা, এর পরেরটা ঠিক মতো আসছে না ভুলভাবে আসছে নাকি রাস্তা হারা এসে বলছে, হু কেয়ার্স, ইস্যু হলো যে আমার যে এররটা আসছে যেখানে আসছে ওটা সলভ করাটা, ঠিক আছে? হয়তো বা আসছে বা আসে নাই, ওটা ওটা কিছু না, এররটা অ্যাকচুয়ালি মেইন ইস্যু আমার। মোটামুটি তাহলে একটা ফাংশন কিভাবে লিখি এটা বুঝতে পারছি, সিম্পল একটা ফাংশন জাস্ট একটা ইকো করছি। আচ্ছা এখন একটু আগে বাড়ি, ঠিক আছে, একটু অ্যাডভান্স হয়ে জিনিসটা,
তার মধ্যে আচ্ছা এবার একটা কাজ করি যে আমরা জাস্ট সিম্পল একটা জাস্ট লেখা প্রিন্ট করছি, এবার কিছু যোগ বিয়োগ বা এই টাইপের কোনো একটা কাজ করি যেটা আমরা ওকে করতে বলবো, ঠিক আছে? আচ্ছা ধরলাম আমার আগে আমি ফাংশনটা লিখি তারপরে ই করি, ঠিক আছে? সে আমি একটা কিছু অ্যাড করব, মানে আমি যোগের কাজ করব একটা, ঠিক আছে? ফার্স্টে কি আমার ফাংশন লেখা লাগবে না? এই যে ফাংশন, ঠিক আছে? ফাংশনের নামটা দিই অ্যাড, এটা নাই, কিছু নাই এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা তাহলে আমার একটা যোগ করব, আমি ওকে পরিপূর্ণভাবে ফাংশনটাকে আমার পরিপূর্ণভাবে লিখতে হবে, কিন্তু যে ও কি করতে চায় বা ওকে কি দিলে কি হবে না হবে ওটা পরে, বাট ও যে কি করবে এই জিনিসটাকে আগে আমাকে ক্লিয়ার করে লিখতে হবে, ঠিক আছে? আমি একটা যোগ করতে চাই, আমার কি দরকার? আমার একটা ভ্যারিয়েবল দরকার না, $x ইকুয়ালস টু 5, তাই না? $y ইকুয়ালস টু 6 তে নিলাম, তাহলে ইকো করি, ইকো করলাম, একটু শর্টকাটে লিখি, ঠিক আছে? $x প্লাস $y, ঠিক আছে? জাস্ট আমি একটা ফাংশন এটা করলাম, এখন যেহেতু ইকো করছি আমি এই জায়গায়, তাহলে যদি আমি ফাংশনটাকে কল করি তাহলে ওই ইকোটা আসবে না? হ্যাঁ আচ্ছা তাহলে আমি এই জায়গায় একে কল করি, এই যে যোগ করে এটা আসছে না? এখন আরো কিছু মডিফিকেশন করি, ওকে একটু ম্যানিপুলেট করি, আরো জিনিসপত্র করি, আমার হয়তো আরো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে হতে পারে, হইতে পারে যে আমি ওই জায়গায় ইকো করবো না, মানে আমি ওইখানে ইকো করবো না, আমি রেজাল্টটা নিব, পরে আমি রেজাল্ট নিয়ে যা ইচ্ছা করতে পারি, ঠিক আছে? আচ্ছা তাহলে ইকো ক্যান্সেল, সাম ডলার সাম ইকুয়ালস টু $x প্লাস $y, ঠিক আছে না? ভুল কিছু আছে? হ্যাঁ জাস্ট খালি এক্স ওয়াই একটা ভ্যালু নিচ্ছে, আমি যোগ করে সামের ভিতরে রেখে দিচ্ছি, এখন আমি কল করি তো, কিছু দেখেনি, কিছু প্রিন্ট করতে বা কিছু করতে পারি, ও কিন্তু কাজ করছে, এখন আমি কিভাবে বুঝবো ও কাজ করছে বা করেনি? এটাও তো আমার বোঝা হবে না অবশ্যই, এই যে বুঝা, কারণ আমি কোনো কিছু করিনি যেহেতু ওর সাথে, এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা একটা কাজ করি, আমি এখন ওকে ডাক দিই, বা আরেকটা কাজ করি আমি, আচ্ছা আমি এই জায়গায় এই ফাংশনটা এবার ইকো করি, আমি একটা ফাংশন কি ইকো করি, ইকো, আমরা ওই যে কাউন্ট ইকো করছিলাম না, মনে আছে? তাহলে এটাকেও একইভাবে ইকো করতে পারি না? হ্যাঁ আচ্ছা এবার দেখি ও যে রেজাল্ট দিয়েছে কি করছে, আচ্ছা এইভাবে না, রেজাল্ট ইকো, আচ্ছা এই জায়গায় আমার জাস্ট খালি ফাংশনটাকে কল করছে, আর কিছু করে নাই, কেন? কারণ আমি কোনো ভ্যালু ওর সাথে নেই নাই, ও যে সাম করছে সামকে কিন্তু আমি পাঠাই নাই, রিটার্ন এবার ও কাজ করছে বাট ও কাউকে পাঠায় নাই, এবার সামকে পাঠাইবো, এবার দেখি এখন ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আমি কাজ করছি বাট আমি, ও কাজ করে রেখে দিছে, আমি তো ওর কাছ থেকে কিছু পাঠাইতেও বলি নাই, কিছু নেও নেই, তো এখন এখন এটা ঠিক আছে, যেহেতু পাঠাইছে আমি নিতে পারলাম, ঠিক আছে? এখন এটাকে আরেকটু ম্যানিপুলেট করি, এটা তো আমার ওর ভিতরে 5 আর 6 দেওয়া আছে দেখে হইতে পারে যে আমার 5-6 না, আমার অন্য কোনো ভ্যালু লাগবে, আমি 5-6 ওর কাছে পাঠাবো, আমি পাঠাবো বা আমার ইচ্ছা মতো আমি এটা ডিজিটাল কাছে পাঠাবো, ঠিক আছে?
আমি তাহলে এক কাজ করি, এটাকে ওভাররাইড করি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এটা করি যে এইটা নাই, এটাও নাই, তাহলে আমার এটাকে নাই, কিন্তু এইটাকে বলে প্যারামিটার পাসিং। ফাংশনে প্যারামিটার পাস করবো আমরা। তাহলে ডলার এক্স নামে একটা ভ্যারিয়েবল এখানে আছে, ডলার ওয়াই নামে একটা ভ্যারিয়েবল আছে। আচ্ছা ধরেন মানে অনেক, আপনাকে কেউ একটা মেইল পাঠাইছে, সে আপনাকে কেউ একটা মেইল পাঠিয়েছে বা মেসেঞ্জারে কেউ একটা টেক্সট করছে, ঠিক আছে। এখন আমি একটা টেক্সট করলাম আপনাকে, আমি টেক্সট করলে আপনি পাবেন কিভাবে, মানে কোন কারণে আপনি টেক্সটটা করতেছেন? আপনার ওই মেইলটা আছে দেখে তো আপনি টেক্সটটা পাচ্ছেন, যদি আপনার মেইলটা না থাকতো আপনি পাইতেন? আমি যদি জিমেল থেকে আপনাকে ফেসবুকে টেক্সট করি, আপনি পাবেন ওটা মেসেঞ্জারে? তার মানে আপনার ওই সেম, আমার জিমেল পাঠালে আপনার জিমেল থেকে ধরতে হবে, আমি ফেসবুক থেকে পাঠালে আপনাকে ফেসবুক থেকে ধরতে হবে, তাই না? এই জিনিসগুলো একই রকম। আমি যে ভ্যারিয়েবল থেকে পাঠাবো তাকেও একটা ভ্যারিয়েবল দিয়ে ধরতে হবে, আমি যদি তাকে নর্মাল একটা ভ্যারিয়েবল দিয়ে পাঠাই সেও নর্মাল একটা ভ্যারিয়েবল থেকে ধরবে ওটাকে, ঠিক আছে। আচ্ছা এইখানে ভ্যারিয়েবলটা দেওয়া মানে হচ্ছে কারণ ওইরকম দুটো ভ্যারিয়েবল ওকে ক্যাচ করতেছে, জাস্ট ধরতেছে, আমি পাঠাই না এখনো, পাঠাবো। এই জায়গায় আমি যে ভ্যারিয়েবলটা লিখছি, যে নামটা লিখছি এটা অলরেডি এখানে ডিফাইন হয়ে গেছে, এই ফাংশন ডিফাইন হয়ে গেছে, এই সেম নামটা আমি এখানে ইউজ করতে পারি। আমার এই জায়গায় আলাদা করে ওকে ডিফাইন ইজ ইকুয়াল টু জিরো বা এভাবে কিছু লেখার দরকার নেই, ঠিক আছে, আমি সেমটাকে ইউজ করতে পারি। আচ্ছা এখন যেটা করি, আমি এইটাতে দুটো ভ্যালু পাঠাই, 4 8, ঠিক আছে। ধরছে, দুটা ভ্যালু আমি পাঠাইছি, ঠিক আছে। আচ্ছা আমি একটা কাজ করি, 8.5 পাঠাই, এটাকে কমেন্ট করে দিই, ঠিক আছে। হ্যাঁ আমি আমার ভ্যালুটা পাঠাচ্ছি, তাই না? আচ্ছা এখন আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে এটাতে ইকো করে নিতেছি, আমি চাইলে কি এই ভ্যালুটাকে আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারতাম না? কিভাবে রাখতাম বলেন তো একটু আমাকে। মানে আমি ফাংশনটা কল করছি, আমি এই ফাংশনটা কল করে যা রেজাল্ট পাচ্ছি, যেটা আমাকে রিটার্ন করেছে, আমি একটা ভ্যারিয়েবলে রাখবো, বাইরে এক জায়গায় আমার একটা ভ্যারিয়েবলে রাখবো, কিভাবে রাখবো এটা? বলেন বলেন, যেটা বলছেন ওটা বলেন। ডলার দিয়ে ধরলাম আমি জেড, জেড নামে একটা ভ্যারিয়েবল দিলাম, ঠিক আছে। ফাংশনটা আমার কল করতে হবে না, ফাংশনটা কল করতে হবে না আমার। এই যে এক সেকেন্ড, জামা কোটে, আচ্ছা আমি অন্য কোনো ভ্যালু দিই, ধরলাম আমি 9,1 এরকম একটা কিছু দিলাম, এটা এটা বলতে চাচ্ছিলেন না? আচ্ছা তাহলে এটা ক্লোজ করা লাগবে না, নিলাম। এখন রান করি একবার, আমি নিছি, বাট আমি কি পাইছি কিনা এটা তো আমার একবার ইকো করে দেখতে হবে, তাই না? আচ্ছা ইকো $z, ঠিক আছে। হ্যাঁ আনসার আপনারাই জানেন, একটু কনফিডেন্স হবে, বুঝে একটু ই করেন, মানে ই করেন তাইলে হবে। আচ্ছা তাহলে আমি আরেকটু ম্যানিপুলেট করতে পারলাম এটাকে, হ্যাঁ আস্তে আস্তে আরো ম্যানিপুলেট করবো এটাকে, কারণ আরো সুবিধা অনুযায়ী আমার যা লাগবে যেভাবে লাগবে আমি আরো অনেক কিছু করবো এর সাথে। আচ্ছা তাহলে এইটা আমার একটা টাস্ক গেলো। এখন একটা কাজ করি, যেহেতু আমি ভ্যারিয়েবল আকারে আমি রেজাল্টটা ক্যাচ করছি, আমি তো ধরতে পারছি, এখন আমি ওটাকে পরে তো আমার যেখানে ইচ্ছে যে ইচ্ছে আমি ইউজ করতে পারি, তাই না? আমি তো ধরে ফেলছি ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমি ম্যানুয়ালি এই জায়গায় 9 1 না দিয়ে আমি ওকে এসে ভ্যারিয়েবল পাঠাই, আমিও একটা ভ্যারিয়েবল আকারে ওকে পাঠাই, তাহলে ভালো না? আমার কাছে আমি কোন যে ভ্যারিয়েবল আছে ওই ভ্যারিয়েবলটা আমি পাঠাই দিই, ঠিক আছে। এটা কিভাবে করবো? হ্যাঁ আমি ফাংশনটাকে কল করব, আচ্ছা আগে ওই যে ধরার জন্য একটা ভ্যারিয়েবল লিখে নিই, জেডটাকে আবার লিখি, ঠিক আছে। ডলার জেড ইকুয়াল টু, এবার ফাংশন কল করবো না, অ্যাড, বলেন। আচ্ছা ধরলাম আমি ডলার, সরি
ডলার এ কমা ডলার বি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এসে বড় কথা না? একটা, হ্যাঁ, একটু ভ্যালুটা দিয়ে নিই। ডলার এ ইকুয়ালস টু 7, ডলার বি ইকুয়ালস টু 7, এটাও 7 দিলাম। আচ্ছা, এবার জেড কে ইকো করে নিই। আচ্ছা, এখন দেখি কি আসে। আসছে, এই জায়গাটা জিনিস হচ্ছে যে এই জায়গায় আমি এ লিখছি, এখানে আবার এক্স লেখা, ঠিক না? এটার যে মিলতে হবে এরকম কোনো কথা নেই। আমি একটা ভ্যারিয়েবল দিয়ে পাঠিয়েছি, এটা ভ্যারিয়েবল দিয়ে ধরছে, দ্যাটস ইট। সেম থাকতেও পারে, নাও থাকতে পারে, নট এ বিগ ডিল, এটা ম্যাটার না। এই জন্য আমি ইচ্ছা করে আলাদাটা লিখছি, ঠিক আছে? এই হচ্ছে আমার মোটামুটি একটা ভ্যারিয়েবল দিয়ে আমি প্যারামিটার পাস করব বা ধরবো বা তাকে রিটার্ন করব বা ওই জায়গায় ইকো করব, এই জিনিসগুলি, ঠিক আছে? রিটার্নে কিন্তু আমি একটা একটা ভ্যালু রিটার্ন করতেছি, মানে একটা জিনিস রিটার্ন করতেছি, এটা খেয়াল করে দেখুন। আমি কিন্তু রিটার্নের মধ্যে কোনো এক্সপেরিমেন্ট খুব একটা করিনি, আর আমি ওকে একটা কিছু পাঠাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি এই জিনিসটা ওকে, ফাংশন জিনিসটা ওকে। আচ্ছা, এখন যদি আমি ক্লাসের মধ্যে টিচাররা কি করে, বা নর্মাল স্কুলে বা কলেজে বা ভার্সিটি টিচাররা কি করে সুন্দর মতো ক্লাসের মধ্যে পড়ায় যে এইটা, এই ভূমির দৈর্ঘ্য এত, এই ভূমির প্রস্থ এত, দুটা গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এক্সাম হলে কি দেয়? এক্সাম হলে কি দেয়? এটা দেয়। এক্সাম হলে এইটার স্কোয়ার, এটার কস থিটা, এটা সাইন থিটা, এরকম হলে এরকম সেটা করে, এরকম কিছু এটা বলে না? আপনার একটা কাজ করেন, এখন সিমিলারলি একটা জিনিস করেন, জাস্ট চারটা ফাংশন নেবেন, ঠিক আছে? চারটা ফাংশন নেবেন, চারটা ফাংশন নিয়ে আচ্ছা না, চারটা ফাংশন নেবেন না, আচ্ছা একটা ফাংশনই নেন, একটা ফাংশনই নেন। ফাংশনের মধ্যে আমি তিনটা ভ্যালু পাস করব, ঠিক আছে? একটা ভ্যালু হচ্ছে আমার এই যে এবি, মানে জাস্ট যোগ বিয়োগের জন্য যেটা আছে সেটা পাঠাবো। আর একটা ভ্যালুতে দিবেন আপনি অপারেটর বা ওপি বা যেটা করতে চাই, মানে এরকম একটা নাম দিয়ে, ঠিক আছে? তিনটা পাঠাবো, পাঠিয়ে সে দুটা ভ্যালু নিল, নেওয়ার পরে সেই থার্ড ভ্যালুটাকে চেক করে দেখবে ওটাতে কি প্লাস আছে বা মাইনাস আছে বা যেটা আছে না কেন, ওইটা অনুযায়ী যোগ বিয়োগ করে একটা রেজাল্ট পাঠাবো। বুঝতে পারছি? আমি না বুঝলে আবার আমাকে বলেন। বুঝেন নাই আপনি? বুঝছেন? করেন তাহলে। আচ্ছা, আমরা ওই ক্যালকুলেটার এই ফেলস দিয়ে কাজ শেষ, ঠিক আছে? এখন যেটা, যেহেতু আপনার করছেন আমি আর এখানে করলাম না, ঠিক আছে? এখন যেটা একটা কাজ করি, ধরলাম আমি ফার্স্টে কি বুঝলাম যে ফাংশনটা আমার কেন ইউজ করার রিজনটা কি, মানে ফাংশনের কি সুবিধা বুঝলাম না যে এই জন্য ইউজ করে, কেন বুঝলাম এটা? কয়েকটা রিজন তো বুঝলাম, দু একটা মনে থাকলে যেটা মনে হচ্ছে ওটা বলেন, না এক্স্যাক্টলি আমার কথাই বলতে হবে না, বুঝাই বলেন। সেম টাইপের অনেকগুলো কোড আমি রিপিট না করে এক জায়গায় লেখা আছে, তাই না? ওইটা আমি বারবার কল করে কাজ করতে। আরেকটা বুঝলাম, দুটো ইম্পর্টেন্ট, হয়তোবা আমার পেজে লম্বার কথা বলছিলাম না যে অনেকগুলো কোড লিখে লিখে হইতেছে। আচ্ছা, এখন আমি ফাংশন বানায় বানায় কাজ করলাম, ভালো কথা। তারপর আমার কোড অনেক বড়, মানে আমার প্রজেক্ট অনেক বড় হইতেই পারে, আমার অনেক বড় একটা প্রজেক্ট হইতেই পারে, তাই না? এখন আমি ওইটার মধ্যে যদি আমি 15টা 20টা ফাংশন লিখতে থাকি, আমি আবার কোড করতে থাকি, একটু বেশি হয়ে গেল না ওইটা? তাও তো আমার পেজের লেন্থ আমি হয়তো অনেক কমছে, যেখানে আমার 100 লাইন হতো এখানে আমার 500 লাইন হয়েছে, বাট 500 লাইন তো 500 লাইন, আমি কি আরো একটু কমাইতে পারি না এটাকে? হ্যাঁ, আমি যদি একটা কাজ করি যে ফাংশনটাকে অন্য একটা পেজে লিখি, তাইলে এইচটিএমএল আমরা কাজ করতাম না, লিঙ্ক করে এটা একটা লিঙ্ক করে দিতাম না? তাহলে এই যে যদি আমি ফাংশনটাকে আরেকটা পেজে লিখি তাহলে ভালো হয় না আমার? যে আমি এই ফাংশনগুলো আমি এই পেজে রাখছি, এই ফাংশনগুলো এই পেজে রাখছি, আমার এই পেজে তাহলে শুধু যোগ করে আমার শুধু একটা লাইন লেখা লাগবে, তাহলে লজিক্যালি আমার শুধু একটা লাইন লেখা উচিত, তাহলে দুইটা প্যারামিটার পাস করে হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমি যেটা করি, আমি অলরেডি একটা পেজ বানাইছি, সেম ওই ডে 18-এই আরেকটা পেজ বানাইছি, ওই ফোল্ডারে বানাইছি, কিন্তু আমি ফাংশন অ্যানাদার পেজ লিখছি, এটার নাম জাস্ট, এটার নাম হচ্ছে ফাংশন অ্যানাদার পেজ। আপনাদের ইচ্ছা মতো সুন্দর একটা নাম দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে একটা ফাংশন লিখি, যেহেতু ফাংশনের কনসেপ্ট ক্লিয়ার, তাহলে কিন্তু আমরা একটা ইকো লিখি, আর কিছুই না। আচ্ছা, ফাংশন
এটার নাম দেই another page। ঠিক আছে, আমি কোনো প্যারামিটার পাস করব না, জাস্ট খালি একটা ইকো দিব, জাস্ট ও যে আসছে এটা একটা ইকো করব। ঠিক আছে, ইকো ইন। ঠিক আছে, হ্যাঁ, ফাংশন ডেফিনিশন ডান। কলিংটা কি আমার এই পেজে করবো না আমি ওই পেজে করবো? যে পেজে আমি চাই ওই পেজে করবো না, আমার তো অন্য পেজে লাগতেই পারে, তাই না? হয়তো আমার ওই যে সেম ইন্ডেক্সে আমার হোম একটা পেজ আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট একটা পেজ আছে, আমার হোমে একটা জিনিস আমার কন্ট্যাক্ট পেজে লাগতে পারে, লাগতে পারে না? সো ওইখান থেকে তাহলে তো আমি ওই কন্ট্যাক্ট পেজেই কল করবো ওকে। তাহলে আমার এই ফাংশন পেজে আমি ওকে কল করতে যাচ্ছি। আমি একটা কাজ করি, এখানে একটা এই লাইনটা নিয়ে নিই। ওই ইসের নাম কি ছিল? অ্যানাদার পেজ না? দেখে নিই। এই যে জাস্ট এটাকে কল করি, শুধু এটাকে কল করলে তো আমার এনাফ, আমার তো ইকো দেওয়া আছে, তাই তো? এই যে নামও এসে বলছো আপু। এখন এটাকে আমি পেজটা রিলোড করি, এখন তো কি বলে আমাকে পড়ে না। আমার আনডিফাইন, আমার এই যে ফাংশন যেটা এটাকে আনডিফাইন বলতেছে না। লাইন নাম্বার বলো 37, এই যে লাইন নাম্বার 37 আমাকে বলছে না এরর আছে একটা, কিন্তু আমি তো লিখছি, লিখছি না ওকে? হ্যাঁ, আমার ফাংশন ডেফিনেশন আছে, ফাংশনের কলিংও আছে। এখন একটা জিনিস বলি, একটু পিছিয়ে যাই, পিছের কনসেপ্টে যাই, নর্মাল সিএসএস বা এইচটিএমএল এর পিছিয়ে আসি। আমার সিএসএস আমি একটা পেজে লিখছি, লেখার পর ওই পেজে কল করলেই হয়ে যাচ্ছে ওকে। আমার একটা জায়গায় লিঙ্ক বা একটা বলে দেওয়া হয়েছে না যে এই জিনিসটা এইভাবে আছে। এখন তিনটা ওয়ার্ড মনে রাখেন, এই তিনটা ওয়ার্ড আমাদের পরে কাজে লাগবে। জাস্ট আমি এখানে কোটেশনে তিনটা ওয়ার্ড লিখে রাখি। একটা হচ্ছে রিকোয়ার, জাস্ট তিনটা ওয়ার্ড লিখে রাখি, পরবর্তীটা বুঝান। জাস্ট লিখতেছি আমি রিকোয়ার ওয়ান্স, আর একটা হচ্ছে ইনক্লুড। ইনক্লুড, ঠিক আছে, ওটার ইনক্লুড ওয়ান্স ওয়ান্স অ্যাভেলেবল অনেক কিছু আছে। আমরা আপাতত শুধু একটা ইউজ করবো, বাকিগুলো যখন ইউজ করবো তখন দেখে নেবেন। এটা আমি তিনটারই মিনিং বলতেছি। এইচপিতে যদি আমি আরেকটা, আচ্ছা একটা জিনিস হচ্ছে যে আমার একটা পেজকে কল করে নিয়ে আসা, মানে একটা পেজের যা ডাটা আছে পুরো ডাটাকে দেখানো, আর একটা হচ্ছে পেজকে নিয়ে আসা কিন্তু পেজে শুধু কোড টান দিয়ে নিয়ে আসা। একটা হচ্ছে পেজের কোড গুলো টান দিয়ে নিয়ে আসবো, একটা হচ্ছে পুরো পেজের ডাটা নিয়ে আসবো। ধরেন একটা এইচটিএমএল পেজ লিখছি আমি, যদি পুরো এইচটিএমএল পেজটাকে আমি দেখাতে চাই বা পুরো পেজটাকে লোড করে প্রিন্ট করতে চাই, পুরোটাকে দেখাতে চাই, তাহলে যেটা করি আমরা ইনক্লুড ইউজ করি। ঠিক আছে, আমি একটা পেজকে, ওই পেজের পুরো পেজটাকে লোড করাবো, আমার পেজের ভিতরে পেজটাকে লোড করাবো বা অতটুকু অংশে লোড করাবো। ঠিক আছে, ধরেন আমার হেডার লেখা আছে, মেনু লেখা আছে, কন্টেন্ট লেখা আছে, তাই? ঠিক আছে, আমি হয়তো কন্টেন্টটা আরেকটা পেজে দেখছি, পুরো কন্টেন্টের কোডটা আমি এইচটিএমএল থেকে আবার শুরু করে নিই, কিন্তু শুধু কন্টেন্টের কোডটা কেটে কেচি দিয়ে আমি কেটে ওই জায়গায় নিয়ে গেছি, আরেকটা পেজে লেখা আছে, তাহলে আমি ওই পেজটাকে ইনক্লুড করব। ঠিক আছে, কিভাবে লিখতে এটা পরে যখন লিখবো তখন দেখা যাবে, সম্ভবত আমরা লিখবো অবশ্যই। তাহলে আমি ওটাকে ইনক্লুড করবো, তাহলে ওই পুরো পেজের যে কোডটা আছে ওইখানে প্রিন্ট হয়ে যাবে। এটা আমার জন্য ভালো হলো না? আমার পুরো একটা পেজে ওই যে প্রতিটা বার হেডার ফুটার লিখতে হতো, মনে আছে? বারবার প্রতিটা পেজে না, তাহলে আমার একটা কাজ কমে গেল, আমি এখানে ইনক্লুড করে করে কিন্তু কাজ করে নিতে পারবো, ঠিক না? আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে ইনক্লুড করাটা। এখন যদি আমি ওই পেজটা থেকে ওই পেজটাকে নিয়ে আসবো না, আমি ওই পেজকে পেস্ট করবো না বা ওইটাকে কপি করে এখানে বসাবো না, আমি পেজটাকে নিয়ে আসবো, পুরো পেজটাকে নিয়ে আসবো, কিন্তু ওই পেজের ফাংশন বা ডাটা বা লিঙ্ক টাইপের নেব, আমি সিএসএস টা যেভাবে করছি, সিএসএস এর লিঙ্কটা করে লিঙ্ক পুরো সিএসএস শো হয়ে যায় জায়গায়, মানে পুরো সিএসএস টা কি প্রিন্ট হয়ে যায়, জাস্ট খালি আমি যাকে যাকে যাই তাকে তাকে নিয়ে আসে না?
সেম ওই জিনিসটা করবো, ওইটা করি আমরা রিকোয়ার দিয়ে। এই তিনটা জিনিসে অনেক কনফিউশন লাগে, সো এটা একটু মাথায় রাখেন। রিকোয়ার দিয়ে আমি পেজটাকে নিয়ে আসছি, লিঙ্কড হয়েছে, কিন্তু আমার যাকে দরকার ও শুধু তাকে পাচ্ছে, মানে কল করে, মানে আমার এটা সিএসএস লিঙ্কের মতো। আর ইনক্লুডটা হচ্ছে আমার পুরো পেজটাকে কপি করে বসা দেবো। রিকোয়ার ওয়ান্সটা নামের সাথে একটু বুঝতে পারার কথা। রিকোয়ার করে আমি ধরে রাখছি, রিকোয়ারকে রেখে দিছি, ধরে রাখছি। রিকোয়ার ওয়ান্সটা একবার রিকোয়ারকে ছেড়ে দেয়, একবার ঘুরছে বা একবার নিছে, একবার কাজ করে নিয়ে ছেড়েছে, ঠিক আছে। এটা হয়তো বা পরে যখন আমরা কাজ করব তখন টেকনিক্যালি নিজে নিজে অনেকটা বুঝে যাবে, কখন রিকোয়ার লাগবে, কখন রিকোয়ার ওয়ান্স লাগবে, এটা পরে বুঝে যাবেন। আপাতত আমরা রিকোয়ার করে কাজ করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে তিনটা যে কথা বললাম, এখন ডেফিনেটলি লেখার নিয়মটা আমার বোঝা উচিত, না আমি লিখবো কিভাবে। এদেরকে এক্স্যাক্টলি মাথায় একদম, রিকোয়ারটা একদম মাথায় করব, ঠিক আছে। মাথায় কেন করবো, আমি মাঝখানে করতে পারি, বাট মাথায় কেন করব, কারণ ফার্স্ট অফ অল রিকোয়ার আমার কি ধরনের, মানে এই যে ফাংশনটা বা এই লেখাটা, এটা আমার পিএইচপি ইসের, তো আমি এটাকে মাথায় পিএইচপি ট্যাগের মধ্যে করবো, ঠিক আছে। আর ইনক্লুড যদি করি, ইনক্লুড কি আমি মাথায় করব, আমার যেখানে দরকার সেখানেই করব, বাট রিকোয়ারটা আমি টপে করি, কারণ হয়তো আমার যে কোনো জায়গায় কোডটা লাগতে পারে, ঠিক আছে। রিকোয়ার কিন্তু আমার পিএইচপির একটা লাইন, পিএইচপির একটা সিনটেক্স বা পিএইচপির ফাংশন বা যে হোক না কেন। সো আমি এইচটিএমএল কোডেও যদি এই জিনিসটা উপরে লিখি বা অন্য পেজে লিখি, আমার এই পিএইচপি সিনটেক্সের মধ্যে অলরেডি লেখা উচিত এটা, ঠিক আছে। আচ্ছা, আর ই কিউ, এই দেখেন আমি লেখার শেষে কিন্তু একটা সাজেশন আসছে, রিকোয়ার ওয়ান্স, আমি রিকোয়ার দিলাম। এবার ডট স্ল্যাশ, ফোল্ডার নাম বা এই বলতে হয় না, ডট স্ল্যাশটা আমার বেসিক, যেহেতু ওই ফোল্ডার আছে ডট স্ল্যাশটা দিলাম। ডট স্ল্যাশ না দিলেও কাজ করে, বাট দিয়ে রাখাটা ভালো, দিয়ে রাখলাম, ঠিক আছে। যেহেতু সেম ইসে আছে, জাস্ট এই ডট স্ল্যাশটা দিলাম, দিয়ে আমার এই ফাইলটার নাম বলে দিব, কপি করলাম, পেস্ট, ডট পিএইচপি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি, আমি তো আর কিছু করিনি, কিন্তু জাস্ট খালি কল করে রাখছি। যদি আমার কথা ঠিক থাকে বা আমাদের রুলস ঠিক থাকে হিসাব, তাহলে এখন ওকে প্রিন্ট করা উচিত অ্যাকচুয়ালি, এখন পেয়েছে তাই না। তাহলে আমরা নেক্সটে অন্য কোনো পেজে ফাংশন লিখে ওকে কল করে এটা করতে পারবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ফাংশনের টুকিটাকি বেসিকের একটা গেল, একটা ফাংশনকে কিভাবে ম্যানিপুলেট করবো, হয়তো আরো ব্রড ওয়েতে অনেক কিছু করা যায়, বাট অ্যাটলিস্ট বেসিকটা তো ক্লিয়ার। এটা ক্লিয়ার হলে বাকি যে কোনো কিছু এখন আপনার কোডের লজিকের উপর, আপনি ওটা যে কোনোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখন আমরা আরেকটা কাজ করি, এতদিন আমরা যেটা করছি, আমরা তো কষ্ট করে করে ওই কোডের মধ্যে একটা ইনপুট নিয়ে বারবার ওইখানে যে চেঞ্জ করে এই কাজগুলো করছি। এখন যেটা করি যে আমরা ম্যানুয়ালি, মানে ডাইরেক্ট স্ক্রিন থেকে বা কিবোর্ড থেকে ইনপুট দিব। ফর্ম বানাইছি না আমরা, ফর্মের কাজ করছি না, আমরা একটা ফর্ম বানাই, ফর্ম থেকে ইনপুট নেব। ও একটা জিনিস, পিএইচপিতে যদি আমি ম্যানুয়ালি বা স্ক্রিন থেকে কোনো ইনপুট নিতে চাই, আমি অলওয়েজ একটা ফর্মের মাধ্যমে ইনপুটটা নিব। আমি ফর্ম ছাড়া ইনপুট নিতে পারবো না, ফর্মের মধ্যে ইনপুট ফিল্ডগুলো ছিল না, ওটা ছাড়া আমি কিভাবে দিব, জাস্ট চিন্তা করুন, কেমনে নাও, কোনো ওয়ে আছে কিবোর্ড থেকে নাও, না মনে হয় আছে, নাই তো, থাকলে আমি হয়তো বা আমারও ট্র্যাক করে দেবো এটা, কিন্তু নাই। সো আমি ফর্ম থেকে ইনপুট নিব, ওকে। তাহলে আমি একটা কাজ করি, একটা আরেকটা পেজ বানাই, নিউ পিএইচপি ফাইল, ডট পিএইচপি, ক্লিয়ার। আর ফাংশন নিয়ে খুব একটা আলোচনা করলাম না, বাসায় কিছু প্র্যাকটিস করেন, যদি প্রবলেম হয় তাহলে ডেফিনেটলি আমাকে জানান। আচ্ছা, এটার মধ্যে পরে কেটে দিই, পিএইচপির ভিতরে আমি একটা এইচটিএমএল দেখি, যে তোমার ফর্ম বানাইতে হবে, আমি পিএইচপির ভিতরে একটা এইচটিএমএল সিম্পল একটা ফর্ম বানাই, ঠিক আছে। বানান, অলরেডি বানানো শুরু করে দেন, সবাই একটা পিএইচপি একটা পেজ নিয়ে একটা ফর্ম বানান। আমার হেডে কিছু দরকার নেই, আমি হেডে কিছু লিখলাম না, ঠিক আছে।
আগে যেটা করতাম আমরা এইচটিএমএল পেজ বানাইতাম, তাই না? আমরা এখন পিএইচপি পেজ বানাই, পিএইচপির ভিতরে সরাসরি এইচটিএমএল লিখবো। আচ্ছা, এখন আমার ফর্মটা ই করি। ফর্ম শুরু হলো, ফর্ম শেষ হলো, ঠিক আছে? এখন ফর্মের ভিতরে আমরা যেটা বানাবো যেন একটু সুন্দরভাবে গুছানো থাকে, এই জন্য আমরা একটা টেবিলের মধ্যে বানাই, ঠিক আছে? যাই আছে থাক, পরে আমি করবো এটা। এইটার মধ্যে দিয়ে এই হেডার টেডার বাদ, এগুলো আমার দরকার নেই। ওটা কন্ট্রোল স্পেস দিয়ে আমি সরাসরি এটা বানাই ফেলছি, আমার অত দরকার নেই। আরে করবিস না, কন্ট্রোল স্পেস চাপ দেন, এটা জায়গায় কন্ট্রোল স্পেস চাপ দেন, দেখেন কিছু অপশন আছে, কিছুই আসে না। কোন জায়গায় চাপ দিচ্ছেন আপনারা? আচ্ছা, আমি এটা আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে দিই। এই যে আগের মতোই তো, কন্ট্রোল স্পেস, কন্ট্রোল ধরে স্পেসে চাপ দিবেন। সিরিয়াসলি আপনার নেটবিন্স পচা, ভালো না, আপনার এটা ভালো না। আরে না, এটা এমনি আসে, এটা উল্টা আমি আরো বিরক্ত থাকি, এই জিনিসটা বারবার আসে কেন? আচ্ছা, আমি এটাকে কেটে দিই। জাস্ট নর্মাল একটা টেবিল বানায় আমি এক্সট্রা গুলি ফালাই দিই, আমার জাস্ট খালি টিআরটিডি দরকার, আমার আর কিছু দরকার নেই, বডি টডি কিছু দরকার নেই। বেশি কঠিন না তো, আমি জাস্ট টাইপিং কমার জন্য বলছি। এটাও ফালাই দিই, আমার তো একই ম্যানুয়ালি করা লাগবে। আচ্ছা, টেবিলের মধ্যে যেটা করি সেটা হচ্ছে আমার একটা, প্রথমে একটা নাম্বার ইনপুট নিব, দুইটা দুইটা নাম্বার ইনপুট নিব, ঠিক আছে? আর একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে আমার কাজ করবে, আর একটা রেজাল্ট দেখানোর জন্য ক্লিক করবো। তাহলে আমার কয়টা, চারটা রো দরকার না? চারটা রো দরকার আর দুইটা কলাম দরকার। আচ্ছা, তাহলে আমার একটা রো দুটা কলাম তো। আচ্ছা, একটা একটা লিখি না, একটার জন্য ফার্স্ট আগে একটা বানাই, বাকিটা কপি পেস্ট করে ফেলবো। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, নাম্বার এই যে আমার একটি ইনপুট ফিল্ড দরকার না, যেহেতু ইনপুট নিব, ফার্স্ট নাম্বার সবটাই লিখছি আমি, লেখেন যার যেভাবে ইচ্ছে লেখেন। আচ্ছা, ইনপুট কিভাবে লেখে, কি দেয় ইনপুটে, দিয়া কি দেয়, ইনপুটে কি কি থাকে মনে করেন তাতে মনে করেন ফার্স্টে ইনপুটটা কি টাইপের, ঠিক আছে? নাম্বার নিতেছি আমি, নাম্বার দিলাম, টেক্সটও দিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এটা একটা গেল। আগে কিছু ফিল্ড ছিল যেটা আমরা অ্যাভয়েড করতাম, আমাদের লাগতো না, বাট এখন এই ফিল্ডগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ এই ফিল্ডের সাহায্যেই আমি পিএইচপির কাছে ডাটা পাঠাবো। একটা হচ্ছে নেম, নেম ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট, আমরা পিএইচপিতে যেরকম ভ্যারিয়েবল ইউজ করছি না, এই জায়গায় এই নেমটা কাইন্ড অফ এইচটিএমএল ভ্যারিয়েবল। মানে ধরে নেন এইচটিএমএল এর একটা টেম্পোরারি ভ্যারিয়েবলটা, যেই ভ্যারিয়েবলটা ওই মোমেন্টে ফর্মেট ডাটাটা নিতেছে, ধরে পিএইচপি ভ্যারিয়েবলের কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তার মানে যদি এটা না থাকে আমি এটা পাঠাতে পারবো না। এটা ইউনিক, এটা নর্মাল ভ্যারিয়েবল যেরকম বিশেষত্ব, সেম একইভাবে এটা, এটা কোনো ডলার টলার কিছু দেওয়া লাগবে না, জাস্ট সেম একই জায়গায় লিখবো, হয় আন্ডারস্কোর দিয়ে, না হলে ক্যামেল গেসিং করে, সেম একইভাবে। এফ
ফার্স্ট নাম্বার লিখলাম। আচ্ছা, আর কিছু লাগবে না। প্লেস হোল্ডার আছে, ভ্যালু আছে, বাট ওটা দিলাম না, কারণ ভ্যালু তো আমি ইনপুট দিব। ভ্যালু যদি আমি আগে থেকে দিয়ে রাখতাম তাহলে ওটা দেখাইতো, ঠিক আছে। বাট ফার্স্ট নাম্বার আমি শর্ট করে লিখছি, আর নাহলে FIRST, ফার্স্ট নাম্বার, ঠিক আছে। এখন আচ্ছা, এখন যেটা করি এটাকে একটু কপি পেস্ট করে নিয়ে যাই। সেকেন্ড নাম্বার এই জায়গায়, সেকেন্ড নাম্বার। একটু চেহারাটা দেখি না, আমাদের চেহারা কি, ফর্মের চেহারা কিরকম। এই পেজিতে না, কেটে দিই। ফর্ম ইনপুট, হ্যাঁ হ্যাঁ নিলে হবে, কোনো সমস্যা নেই, টেক্সট নিতে পারেন। আচ্ছা, এই যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আসলো, ঠিক আছে। এটা হচ্ছে আমার চেহারাটা এখন। আচ্ছা, এরপর আরেকটা নেই, বাটনের জন্য একটা নেই। যেহেতু আমার বাটন একটাই আসতেছে, এটাকে আমি কল স্প্যান 2 দিলাম। কল স্প্যান তো মনে আছে? হ্যাঁ, এটা কি, আগে বাটন নিতাম, যেহেতু আমরা ফর্মে করব, ফর্মে যেই বাটনটা সাবমিট করবে ওইটা টাইপ আমরা সাবমিট দিব, ঠিক আছে। বাটন দিলে ঝামেলা, যদি এই যে ভুলে বাটন দেই তাহলে ওটা মানে টাইপ যদি আমি বাটন দিই তাহলে ওখানে ক্লিক করতে থাকবে, কাজ করবে না। আচ্ছা, এটা নেম দেই সে BTN। এটার তো একটা ভ্যালু দেখাইতে হবে না, মানে কিছু তো বাটনে লেখা দেখবে, আর নাহলে এটাই এটাই দেখি কি দেখা যাইতেছে। এই যে ওই সাবমিটটা দেখাইতেছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা সাবমিট না দেখায় আর কিছু দেখায়, ঠিক আছে। ভ্যালু ক্লিক, সে আমি ক্লিক লেখা দেখাইতেছি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম যে নিচে আরেকটি রাখবো যেটাতে মানে ওইটা মানে রেজাল্ট দেখাবো, ওই বক্সের রেজাল্টটা দেখাবো। তাহলে সেম আরেকটা নেই, এই জায়গায় অ্যাকচুয়ালি আমার কল স্প্যান 2 ঠিক আছে, এইটা আর কিছু করলাম না। আচ্ছা না, এটা আরেকটাই নেই। ঠিক আছে। আচ্ছা, এখন একটা কাজ করি, এটা বামে খুব পচা দেখা যাচ্ছে, এটা একটু মাঝখানে নিয়ে আসি। এটা মাঝখানে কেমনে, কি সেন্টার, তুলে দিই। ঠিক আছে, অ্যালাইন না, ভি অ্যালাইন দিয়ে তো কাজ করো, ভার্টিক্যাল অ্যালাইন না। বাহ, এখন আবার অ্যালাইন দিয়ে কাজ করো। আচ্ছা যাই হোক, আসছে তো, এটা হলো আসল কথা। এই তো,
ওকে, এখন আমি যেটা করবো যে আমরা এখান থেকে নাম্বার ইনপুট নিব, ঠিক আছে, তারপরে ক্লিক করলে যোগ, যদি যোগ করতে বলতে হয় যোগ করবে, বিয়োগ করতে বলে বিয়োগ করবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আরেকটা জিনিস দেখি, ফর্মের মধ্যে আমাদের কিছু জিনিস ছিল, একটা ছিল অ্যাকশন, আপাতত আমি ফর্মের অ্যাকশন সম্পর্কে পরে বলবো বা সামথিং কিছু একটা। আচ্ছা, এই অ্যাকশনটা হচ্ছে আমি ক্লিক করার পর আমার ওটা কোথায় যাবে বা কোন পেজে যেয়ে কাজ করবে। হইতে পারে যে আমার ফর্মটা এই পেজে আছে, আমি এই পেজ থেকে ভ্যালুটা দিচ্ছি, এই যে ফাংশনটা যেভাবে আরেকটা পেজ থেকে নিলাম না, হয়তো আমি অন্য একটা পেজে যেয়ে কাজটা করবো, ঠিক আছে, আমার অন্য একটা পেজের মধ্যে কাজটা করার কথা বলা আছে, আমি ওই পেজে যাবো, তাই না, তখন আমি ওই পেজের নামটা এখানে বলে দেবো কোন পেজে যে কাজটা করবো। বাট আপাতত যেটা করবো যে আপাতত আমি এইখানেই রাখি, মানে এই পেজের মধ্যেই কাজটা করি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা আগে এটা ক্লিক করি দেখি কি হয়, দেখেন তো কি হয়েছে, কিছু চেঞ্জ আসছে, কোথায় চেঞ্জ আসছে এক্স্যাক্টলি। আচ্ছা আবার আমি কন্ট্রোল রিলোড দিই, দাঁড়ান আমি এটা কেটে আবার পেস্টে নিয়ে আসি, চেঞ্জটা একটু খেয়াল রেখেন, ট্রাই করুন চেঞ্জটা ধরার, আমি তো বলবোই বাট তারপর খেয়াল চেক করে নিতে, ধরেন আমি কিছু দিলাম না, আর নাহলে আমি কিছু দেই, ধরলাম 5 দিলাম, 8 দিলাম, ঠিক আছে, জাস্ট দিছি, কিছু করতে বলিনি, জাস্ট দিছি, ক্লিক করছি, কোথাও পাঠাইছে, কই পাঠাইছে, চেঞ্জ কোনো জায়গায় খেয়াল করেননি, উপরে একটু খেয়াল করে দেখেন তো কিছু একটা আসছে। আগে আমার শুধু এতটুকু ছিল না লাইনটা, ইনপুট ডট পিএইচপি, এরপর একটা ওয়ার্ড সাইন আসছে, ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু 5, ফার্স্ট নাম্বার আমি 5 দিছিলাম না, অ্যান্ড সেকেন্ড নাম্বার আমি কত দিছিলাম 8, অ্যান্ড বিটেন বাটনেরও একটা ভ্যালু আছে না, এটা নাম ইজ ইকুয়াল টু ক্লিক, তাই না, দেখেন আমার এই যে এই নাম, এই নাম্বার, এগুলো আমার নেম ট্যাগের মধ্যে ছিল না, আর এগুলো ভ্যালু হিসেবে যাচ্ছে না, আর এটার ভ্যালু তো আমি অলরেডি দিয়ে দিচ্ছি ক্লিক, ঠিক আছে। গুগলে যখন আমরা সার্চ করি, খেয়াল করে দেখছেন গুগলে সার্চ করলে ইউআরএল এর মধ্যে লেখাটা, সার্চে যা লেখে ওটা কিন্তু দেখা যায়, খেয়াল করছেন এটা, আমরা যখন ফর্ম নিয়ে কাজ করবো, ফর্মের দুইটা অ্যাট্রিবিউট আপাতত আমাদের মেজর, পরেরটা পরে, বাট আপাতত দুইটা অ্যাট্রিবিউট আমাদের দরকার, একটা হচ্ছে ফর্মের অ্যাকশন, একটা হচ্ছে মেথড, ঠিক আছে, আমি কোন অ্যাকশনে পাঠাবো আর কোন মেথডে পাঠাবো, মানে অ্যাকশন বলতে আমি যেখানে পাঠাবো বা যেই জায়গায় কাজটা করবে সে, আমি যেহেতু আপাতত কোনো অ্যাকশন লিখি নেই ব্ল্যাঙ্ক, তার মানে ওই পেজেই কাজটা করবে, ওই পেজে আমি কাজ করবো, আমি পিএইচপি যা কোড করা যা করা আমি ওই পেজে করতেছি, সো দ্যাটস আমি কোনো কিছু লিখি নেই, আমি এখনো পিএইচপিও লিখি নেই, বাট পিএইচপি যা লিখবো ওই পেজে লিখতেছি আপাতত। আর মেথডটা যদি আমি ডিফাইন করি, তাহলে সেটা কোন মেথডে কাজ করবে, পিএইচপি দুইটা মেথড আছে, একটা হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড, আমি কিছু লিখি নাই, ওটা অটো গেট মেথডে চলে গেছে, তারপর আমি একটা কাজ করি, আমি এই জায়গায় গেট মেথডে লিখি, পিএইচপি কিন্তু কেস সেন্সিটিভ না, সো যেইগুলি নাম বা যেগুলো অর বিল্ট ইন নাম বা বিল্ট ইন ওয়ার্ডগুলো আছে ওগুলি বড় ছোট করে লিখতে সমস্যা নেই, বাট স্টিল কিছু জিনিস ট্রাই করবো যে ওই ফরম্যাটটা বা ওই রুলসটা ফলো করার, ঠিক আছে। মেথড, এটা বড় হাতের বা ছোট লাগলে সমস্যা নেই, এটা ছোট লিখি, আচ্ছা 7 9 গেল, চেঞ্জ হচ্ছে এইখান থেকে গেল। আচ্ছা এখন আমার একটা বলুন তো, যে ধরেন আমার যেহেতু সব আসতেছে, ঠিক আছে, আমার এটা একটা লগ ইন ফর্ম, এটা সে আমার এটা লগ ইন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম, লগ ইন রেজিস্ট্রেশনের মধ্যে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দিই, যেটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডও যদি আমি এখানে লিখি, যে পাসওয়ার্ড সুন্দর মতো দেখা যায়, গেল আমি পেজে আসলাম, লগ ইন হইলো, গেল কেউ একজন আসলো, দেখলো যে কি করতেছে, উপরে টাকা গুলো আছে, পাসওয়ার্ড এটা না, দেখে নিল, লাভটা কি হচ্ছে, আমার ডাটা গেছে, কাজ হয়েছে, বাট মানে প্লাস পয়েন্টটা কি জায়গায়, ধরা খেয়ে গেলাম না আমি জায়গায়। সেকেন্ড আরেকটা মেথড আছে, যে মেথডটা এটা দেখাবেন, জাস্ট আগে চেঞ্জটা দেখেন, তারপর আমি এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি, যদি আমি গেট না লিখে
পোস্ট লিখি, আমি এইবার একটা জিনিস দিই, ধরলাম এবার 5 দিলাম, এখানেও 5 দিলাম। আচ্ছা এটা কেটে আমি অন করি। এই যে 5 দিলাম, এখানে 5 খেয়াল করে এখন তো এবারও ভ্যানিশ হয়েছে। তো উপরে কি কোনো চেঞ্জেস কিছু দেখেছে? হ্যাঁ, এখন যদি আমি আপনাকে বলি যে গেট মেথড আর পোস্ট মেথড একটা ডিফারেন্স আমাকে বলতে বা পার্থক্য কি এটা বলতে পারবেন আমাকে? কি কোথায় দেখাইতেছিল? ইউআরএল দেখাচ্ছিল। পোস্ট আর গেট মেথডের পার্থক্য এটাই, যদি আমি গেট মেথড দিয়ে কোনো ডাটা পাস করি সেই ডাটাগুলো ইউআরএল শো হয়, পোস্ট মেথড দিয়ে কোনো ডাটা পাস করলে সেটা ইউআরএল শো হয় না। জাস্ট এটা একটা সিম্পল মিনিং। এখন আমাকে কি বলতে পারেন দুটার মধ্যে ভালো কোনটা? পোস্ট ভালো। এখানে অ্যাকচুয়ালি ভালো খারাপ বলে কোনো কথা নেই, মানে জাস্ট আমি জিজ্ঞেস করছি হ্যাঁ ভালো মনে হয়েছে, বাট এখানে ভালো খারাপ বলে আসলে কথা না। এটা হচ্ছে যখন আমার পোস্ট লাগবে আমি পোস্ট ইউজ করবো, যখন আমার গেট লাগবে আমি গেট ইউজ করবো। ধরেন আমি একটা ইউআরএল পাঠাইতে চাই, মানে একটা লিঙ্ক বা একটা পাঠাইতে চাই, তাহলে যে আমি পোস্টে পাঠাই আমার ক্লিয়ারলি দেখা গেল, তাহলে ভালো কোনটা খারাপ কোনটা? হ্যাঁ এই জন্যই মানে ফাইন ভালো খারাপ আমি বুঝছি, আমি বুঝছি, কারণ ফার্স্টে আপনারা ভালো খারাপ এটাই বলবেন এই জন্য। আর ওই জিনিসটাকে ভাঙানোর জন্য এটা বলছি, কারণ অলওয়েজ সবকিছুতেই ভালো খারাপ ম্যাটার করে না, ম্যাটার করে সিচুয়েশন ওয়াইজ কোনটা আমার জন্য ফেভার করতেছে। ঠিক আছে, কোডের জন্য বা লজিকের জন্য অ্যাকচুয়ালি এটাই ম্যাটার যে কোনটা আমার কোন জায়গায় কাজে লাগতেছে। সো যদি আমি কোনো সিকিউর কোনো কাজ করতে চাই, পাসওয়ার্ড বইটা কিছু করতে চাই, তাহলে আমি পোস্টম্যান ইউজ করবো। বা নর্মালি ডাটা শুধু ওইটাই না, নর্মালি ডাটা পাস টাইপের কিছু হলে আমার পোস্টম্যান ইউজ করবো আরো ইজিলি। ঠিক আছে, কারণ আমি চাচ্ছি না আমার ডাটা দেখাইতে। আদার দেন দ্যাট যে কোনো কিছু আমি গেট ম্যাথ ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা একটা গেল। এখন আমরা একটা কাজ করি, হচ্ছে ওই যে ডাটাটা যে উড়ে গেছে মানে চলে গেছে ওটা আমার ধরতে হবে, তাই না? না ধরলে তো আমার কাজ হবে না। আমি এক কাজ করি ওদেরকে একটু ধরার চেষ্টা করি। আমি স্যার রেজাল্টটা এখানে করবো, এই জায়গায় লিখি। এতদিন এতদিনে পুরোটা ক্লাসে আমি মনে জিনিসটা একবার লিখি নেই। পিএইচপি শুরু হয়েছে, পিএইচপি শেষ হয়েছে, কারণ আমার এখানে পিএইচপির মধ্যে দেখাবে এটা। আচ্ছা ভ্যারিয়েবলের একটা কথা আবার আরেকটা বলি, নর্মালি আমরা ভ্যারিয়েবল লিখছি না, সিতে যখন কাজ করছেন তখন ভ্যারিয়েবলের দুটো টাইপ শুনছেন, যে ভ্যারিয়েবল কি কি টাইপের থাকে? ভ্যারিয়েবল দুই টাইপের, গ্লোবাল আর লোকাল। মনে এটা সিতে কি করছেন সিরিয়াস, এটা করায় নেই এরকম ক্লাসে কিছু নেই। আচ্ছা শুরুর দিকে ক্লাসে বলছে ডেফিনেটলি, বা ফাংশন যখন বলছে। আচ্ছা আমরা তাহলে এখান থেকে শুরু করি। একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল গুলো কোনটা, যেটা আমরা ডিক্লেয়ার করতেছি। গ্লোবাল ভ্যারিয়েবল গুলো যেটা, আচ্ছা এই জায়গায় আমরা ডিক্লেয়ার করতেছি তা না, লোকাল নর্মাল চিন্তা করেন একটা মানুষ লোকালে যখন থাকে, মানে একটা জায়গায় যখন থাকে বা একটা সার্কেলে বা একটা এরিয়াতে যখন আমি ওকে ডিফাইন করি, তখন ওই এরিয়ার জন্য সে লোকাল ভ্যারিয়েবল। বাট যদি সবগুলো এরিয়াতেও কভার করে তাহলে সে ওই জায়গার গ্লোবাল ভ্যারিয়েবল। ঠিক আছে, যদি আমার তিনটা ব্র্যাকেট থাকে, মানে একটা ব্র্যাকেটের জোন, পরে একটা ব্র্যাকেটের জোন, পরে একটা ব্র্যাকেটের জোন, মানে তিনটা ফাংশন আমি যদি দেখি, তাহলে এই ফাংশনের ভ্যালুকে কি ওই ফাংশন ভ্যারিয়েবলকে কি এই ফাংশনের ভ্যারিয়েবল চিনবে? হ্যাঁ কেন চিনবে না? কারণ ওই ফাংশনে আমি ওই ভ্যারিয়েবলকে ডিফাইন করছি, এই ফাংশনে আমি এই ভ্যারিয়েবল ডিফাইন করছি, দুইজন দুই জায়গার লোকাল ভ্যারিয়েবল। বাট যদি আমি গ্লোবালি কোনো একটা ভ্যারিয়েবলকে ডিফাইন করি, তাহলে ওইটা উপরে ফাংশন উপরে ডিফাইন করি, তাহলে কিন্তু ওকে আবার দুজন চিনতেছে, ঠিক না? বা ধরেন একটা ইফ স্টেটমেন্টের উপরে আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি, ওকে আমি ইফ স্টেটমেন্টের ভিতরে কল করছি, ওকে কিন্তু পাইছে। বাট ইফ স্টেটমেন্টের ভিতরে আমি যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, পরে ইফ স্টেটমেন্ট শেষ, এরপরে যদি আমি ওর রেজাল্ট চাই, বা ধরেন ওকে ঢুকেই নি ওই ভ্যারিয়েবল ওই স্টেটমেন্ট ঢুকেই নি, তারপরে যদি আমি ওকে চাই, ওকে কি খুঁজে পাবে বা চিনবেও? কেন? কারণ ওকে ডিক্লেয়ারই করছি আমি ওই জায়গায়। ঠিক আছে, পিএইচপিতে গ্লোবাল ভ্যারিয়েবল বলতে আমাদের এটাকে সুপার গ্লোবাল বলে। কেন? কারণ পিএইচপিতে অলরেডি কিছু ভ্যারিয়েবল ডিফাইন করা আছে, কিছু কিছু ভ্যারিয়েবল বানায় রাখছে তারা, তার মানে ডেফিনেটলি ভ্যারিয়েবল কোনো কাজের জন্য বা
ওই যে বিল্ট ইন ফাংশন গুলো আছে, তো বিল্ট ইন ফাংশন আছে, সো বিল্ট ইন ফাংশনে কিছু বিল্ট ইন ভ্যারিয়েবল আছে বা সুপার গ্লোবালস আছে। সো ওই ওরা কিছু একটা কাজের জন্য আছে। এখন ওই টাইপের একটা গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে কাজ করবে। ওই একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাকচুয়ালি ডাটাগুলো ধরে রাখছে তারা। যে পোস্ট মেথডটা জিনিস না, সেম পোস্ট মেথডের জন্য একটা পোস্ট নামের একটা ভ্যারিয়েবল আছে, গ্লোবাল ভ্যারিয়েবল, সুপার গ্লোবাল, যে ওই ডাটাগুলোকে ধরে ফেলছে। আবার গেটের জন্য সেম একইভাবে গেটের একটা সুপার গ্লোবাল আছে যে ওই ডাটাগুলোকে ধরে ফেলছে। আমি এখন তাকে বলবো যে ভাই তুমি যে ডাটাগুলো ধরছো ওকে আমি একটু দেখাও, বা আমি তার কাছ থেকে নিবো অ্যাকচুয়ালি। ঠিক আছে? আচ্ছা, জাস্ট নর্মালি একটা কাজ করি। এই যে সুপার গ্লোবাল, এই পোস্ট বা গেট যেটা নিব, এটা অ্যাকচুয়ালি একটা অ্যারে। অ্যারে আমরা কিভাবে প্রিন্ট করি, মানে সরাসরি লুপ ছাড়া কিভাবে প্রিন্ট করি, প্রিন্ট লুপ ছাড়া, একদম লুপ ছাড়া কিভাবে প্রিন্ট করি চেক করার জন্য। লাস্ট ক্লাসে করছি, প্রিন্টার করি, প্রিন্টার দিয়ে সিম্পলি আমি লুপ টুপ বাদ জাস্ট চেক করবো, আমি তো দেখতেছি। ঠিক আছে, আমি বলছি কিভাবে প্রিন্ট করি, আমি এটাই বলে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এখানে আসছে তাহলে আমি দেখি এখানে ডলার, আচ্ছা প্রিন্টার, প্রিন্টার এখানে আমার ভ্যারিয়েবল থাকবে না, ডলার আন্ডারস্কোর, দেখেন অলরেডি কত কিছু আসছে কিন্তু খেয়াল করে দেখেন, এই যারা যারা আসছে যা যা আসছে এই সবগুলি কিন্তু আমার সুপার গ্লোবাল। কোনো না কোনো সময় আমাদের কাজে লাগবে, তখন আমরা দেখে নিব বা পড়তে 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 আমরা বুঝে নিব। আপাতত আমার দরকার এই গেট আর পোস্ট। যদি আমি গেট মেথড ইউজ করি তাহলে এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল, যদি পোস্ট মেথড ইউজ করি তাহলে এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। ঠিক আছে, বানান ছোট হাতের বড় হাতে লেখা যাবে, বাট আমরা বড় হাতেরটাই লিখবো। ঠিক আছে, এটা বাদ, আপাতত নিচে যে আছে এটা বাদ দেন, নিচের কথা বাদ দেন। সে আমি 8 নিলাম, 9 নিলাম, ক্লিক করছি। আচ্ছা আরেকটা জিনিস করে নেই, আরেকটা জিনিস বুঝলাম না, সুন্দরভাবে দেখার জন্য কি করতে হয়, কি সুন্দরভাবে একটু দেখার জন্য কি করতে হয় এটারে, ইকো, ইকো কি ইউজ করি, নাহলে এক লাইনে স্ক্যাটার্ড হয়ে তো রয়েছে না এটা। আমি একটা ইনপুট দিই, 10 দিলাম, 5 দিলাম, কিসের রেজাল্ট, কিছু তো করিনি আমি, আমি আসলে ক্লিক করছি ও হারায় গেছে, হারায় আমি এখন ওকে ধরছি, ও এখনো ধরিনি কিন্তু আমি ওকে, ও কোথায় হারাইছে আমি এটা বের করছি এখন। ঠিক আছে, এই যে দেখেন তো একটা অ্যারে রিটার্ন করছে, আমি যখন ডলার পোস্টকে প্রিন্ট করছি তখন সে আমাকে একটা অ্যারে দিছে না, অ্যারের প্রথম ইন্ডেক্স এই যে অ্যাসোসিয়েট ইন্ডেক্স দিছে কিন্তু, তাই না, অ্যাসোসিয়েট দিছে না, এইটার ভ্যালু হচ্ছে 10, আমি প্রথমটার ভ্যালু 10 দিছি না, ওই নেম ভ্যারিয়েবল 10 ছিল, সেকেন্ড নাম্বার নেম ভ্যারিয়েবল আমার 5 ছিল না, 5 দিছে, থার্ডে আমার বাটনের ভ্যালু ক্লিক ছিল না, ক্লিক দিছে। তার মানে আমি যাই দিছি না কেন ওই জায়গায় ফর্মে, ফর্মে সবগুলো নিয়ে আসছে না। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যদি চলে যাবেন, আচ্ছা যেটা বলতেছিলাম, জাস্ট আমার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার যে আছে সেটা নিছে না, হ্যাঁ খেয়াল করে দেখেন, তাহলে আমি ওই নেম ভ্যারিয়েবল এসে পাইছি, এটা জাস্ট সে যেহেতু পোস্ট মেথডে আসছে, পোস্ট মেথডের একটা ডলার আন্ডারস্কোর পোস্ট, একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল আছে, অ্যারে আছে, তার মধ্যে সে রেখে দিচ্ছে। এখন সে তো বেশিক্ষণ থাকবে না, আমাকে সাথে সাথে তাকে ধরে নিতে হবে, ধরে আমি আমার যা যা কাজ করার পিএইচপি দিয়ে করে তারপর আমি দেখা দিব। আরেকটা জিনিস আমি এটা একটু রিলোড দিই, ঠিক আছে, দেখেন তো আগেটা রয়ে গেছে না এই জায়গায়, বা আমি এটা কেটেই দিলাম, ঠিক আছে, আমি কেটে এটাই করলাম, আবার এখান থেকে দিই, কিন্তু কি দেখেন এটা ফাঁকা ফাঁকা একটা অ্যারে আসছে না, কেন আসে, আমি যে প্রিন্টার করেছিলাম। আচ্ছা, এখন নর্মালি কোনো কোডে বা কোনো ইস্যুকে আমার এটা দেখানো উচিত, মানে দেখানো তো উচিত না, আমার কোনো না কোনোভাবে এটা প্রিভেন্ট করা উচিত, তাই না? আচ্ছা,
এটা প্রিভেন্ট করার আগে ব্যবস্থা করি, তারপর আমি বাকি জিনিসগুলো করি। হ্যাঁ, প্রিন্টার আমি রাখবো, কারণ ধরেন হয়তো এখন আমার প্রিন্টার আছে, পরবর্তীতে আমার এখানে ডলারের যোগ বিয়োগ বা আমি ভ্যারিয়েবলের যোগ বিয়োগের কাজ করবো। যদি আমার ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু নাই থাকে, তাহলে আমার এরর খেয়ে বসে থাকবে ওই জায়গায়। আমার প্রথমবার তো ফাঁকা আছে, তাহলে তো আমার ওটা এরর খেয়ে বসে থাকবে যে ফাঁকা, আনডিফাইন্ড ভ্যারিয়েবল বা সামথিং কিছু একটা নাই এসে এরকম একটা বলবে, তো ওটা তো আমি দেখাতে পারবো না। স্বাভাবিক, আমি কোনো ওয়েব পেজে বা কোডে তো আগে ওইভাবে দেখেন না, তো আমি ওটাকে প্রিভেন্ট করার চেষ্টা করবো। একটু দেখেন তো টেস্ট, জাস্ট নর্মালি আগে চিন্তা করেন এইটার ডাটা কখন আমার মেথড থেকে পাস হচ্ছে, ফর্ম থেকে ডাটা আমার কখন আসতেছে আমার কাছে, যখন ক্লিক করতেছি তখন আসে। তার মানে যদি আমার ক্লিক না হয় তাহলে আসবে না, যদি ক্লিক হয় তাহলে আসবে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস আছে পিএইচপি, আমরা আরেকটা বিল্ডিং ফাংশন ইউজ করবো, হচ্ছে ইসেট। ইসেট আমি লিখতেছি, ইসেট ফাংশনটা হচ্ছে আমার একটা চেক করে যে ওইটার ভ্যালু, মানে ওটার ভ্যালু কি এম, মানে ফাঁকা নাকি কিছু আছে, মানে ওটা কি এমটি নাকি কিছু একটা আছে ওটাতে, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা কাজ করি, এই জায়গাটাকে আগে একটু কমেন্ট আউট করি। ইফ আইএসএসইটি, এই যে ইসেট, ঠিক আছে, আমার বাটনের যে ভ্যালুটা আছে ওটা কিসে আছে, ওই ডলারের ইসের মধ্যে না, অ্যারের মধ্যে না? আচ্ছা, আগে এটাকে লিখে নিই, যেটা ই করছি ওটা থাকে, এখানে থাকে। হ্যাঁ হ্যাঁ, ইসেট কন্ডিশন, ইসেট নরমালি কন্ডিশনে ইউজ করি আমরা সাধারণত। হ্যাঁ, কন্ডিশন যদি ইউজ করি, কারণ ওটা যদি ফাঁকা থাকে তাহলে, মানে যদি ফাঁকা না থাকে তাহলে দেখাবো আমি অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন আমি ইসেটের ভিতরে আমার ফাংশনটা দেবো, মানে যেটাকে চেক করবো, আমার এই অ্যারের ভিতরে আছে না, হ্যাঁ, ডলার আন্ডারস্কোর পোস্টের অ্যারের পিটিএন এর ভিতরে বাটনে গেল না, হ্যাঁ, যদি থাকে তাহলে এটা দেখাবো, যদি না থাকে তাহলে না, ওইটা ট্রু ফলস রিটার্ন করতেছে, ইফ ইসেট ট্রু ফলস রিটার্ন করতেছে। হ্যাঁ, আমি এখনো ক্লিক করি নাই, কিছু ক্লিক করি নাই, সো ওইটাই করতেছে না, ভ্যালু আছে বাট আমি ওটা ওটা ক্লিকড না, মানে ফ্যাক্ট হচ্ছে ওটা এখনো ক্লিকড না, ওটাকে একবার আমি ক্লিক করিনি। যদি ক্লিকড না হয় তাহলে তো ওর ভিতরে আসতেছে না, মানে আমার এই জায়গায় ভ্যালু আছে বাট যখন আমি ক্লিক করব, আমি অলরেডি, একটু কনফিউশন লাগতে পারে, আমি আবার বলি এটা, এই যে আমার এই যে কিন্তু বাটনে আমার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, বাট স্টিল ক্লিক করলেই তো ফর্ম থেকে যাবে, আদারওয়াইজ তো ফর্ম থেকে যাবে না, এটা তো ফর্ম থেকে চেক করতেছে, পোস্টটা কি ফর্ম থেকে চেক করতেছে না? আচ্ছা, আমি এটা ছোট হাতে লিখে ফেলছি, ছোট হাতে লিখেও কাজ করে, বড় হাতে লেখা উচিত, ঠিক আছে, আমি নিজেই বলে আমি নিজে উল্টা কাজ করছি। আচ্ছা, যাই হোক, সো যদি আমার আসে তাহলে তো ওই অ্যাডের ওই ইন্ডেক্সের মধ্যে একটা ভ্যালু আসবে, যদি ক্লিক করি, ক্লিক না করলে তো আসবে না, তাই না? যেহেতু নাই, ট্রু ফলস, এটার ভিতরে ভ্যালু নাই, তাহলে ফলস রিটার্ন করছে না, তাহলে এই লুপে ঢুকবে, মানে সরি ইফে ঢুকবে না, যদি ট্রু হইতো তাহলে ঢুকতো না। আচ্ছা, তাহলে এখন একটা কাজ করি, 7 9, এখন ক্লিক করি, এখন আসছে, এখন ওটা একবার রিলোড দিই। আচ্ছা, ওটা আগের ডাটা ধরে রাখছে, এখান থেকে, আচ্ছা গেছে, ঠিক আছে, এখন ফাঁকা। এখন আমরা আস্তে আস্তে আমাদের যোগ বিয়োগের কাজটা করি, মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে, না কিছুটা একটু কনফিউশন আছে বা লেখার স্টাইলে এই সে হবে যাবি, বাট এটা লিখতে লিখতে ক্লিয়ার হবে। আচ্ছা, যেহেতু আমার যদি এটা হয়, যদি আমি পাই, আমি তাহলে অলওয়েজ নেওয়ার সময় আমি এই কন্ডিশন এটা এটা রেখে রাখবো, এটা থাকবে, কিন্তু এটা কি আমার দরকার আছে? এটা তো আমি শুধু বোঝানোর জন্য করছিলাম, তাই না? তাহলে আমি এটা করলাম না, এটা নিচে যাই, আমার এটা থাকবে, আমি যা করব এটার ভিতরে করব। আচ্ছা, আমি তাহলে প্রথমে আমার এইটাকে ধরবো না, এই যে
ফার্স্ট নাম্বারটা, হ্যাঁ, ডলার এফ ফার্স্ট নাম্বার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই ভ্যারিয়েবলের মধ্যে আমি ভ্যালুটা নিব, কার ভ্যালুটা নিব, প্রথম নাম্বারের ভ্যালুটা না, ওটা কোথায় আছে, ডলার পোস্টের, আমি কেন এটাকে প্রিন্টার করে দেখাচ্ছি কারণ যেহেতু ওটাতে আছে, তো ওটা কোন ইন্ডেক্সে আছে আমি ওটাকেই তো নিব, তাই না, পোস্টের এটাতে না, সেমিকোলন, ঠিক আছে। আচ্ছা, এখন সেম আরেকটা সেকেন্ড নাম্বারের জন্য, সেকেন্ড নাম্বার নিলাম এটাতে, আচ্ছা আমি চাইলে এইটাকেও আমি সুন্দর মতো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার লিখতে পারতাম, বাট লিখি নেই কারণ দুটা যে সেম ভ্যারিয়েবল নাই হতে পারে এটা বোঝার জন্য, সেম নাম থাকতে পারে ডাজন্ট ম্যাটার, ডিফারেন্ট নাম থাকতে পারে ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, আমি অন্য ভ্যারিয়েবল আমি নিলাম, এটা আমার নতুন ভ্যারিয়েবল, আমার পিএইচপি ভ্যারিয়েবল, এটা যে আমার নেম ট্যাগের ভ্যারিয়েবলের সাথে মিলতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। আমি এখন যেটা করি যদি ওদেরকে পায় তাহলে ওদেরকে ইকো করে দেখাবো, ঠিক আছে, ইকো, হ্যাঁ, ও ডলারই ধরে নেই, পাবে কেমন, এফ নাম্বার এর সাথে কনক্যাট করি, স্পেস নেই, দুটো জাস্ট পাশাপাশি দেখাবো, ডলার সেকেন্ড নাম্বার, তাহলে আমার ইকো দুটো পাশাপাশি দেখানোর কথা না, সে আমি 7 নিলাম, 4 নিলাম, আচ্ছা একটু দাঁড়ান আমি একবার রিলোড দিয়ে তোকে, 7 নিলাম, 4 নিলাম, ready, undefined variable post in dollar underscore, and লিখতে ভুল করছি, ডলার আন্ডারস্কোর, ঠিক আছে, সে আবার 8 9 আসছে, হ্যাঁ, আচ্ছা, এরর কেন হয় কোন জায়গায় এররটা পুরো সলভ করবেন, আমারও ভুল হয় স্বাভাবিক, আমি একটা আন্ডারস্কোর সিম্পল একটা আন্ডারস্কোর দিতে ভুল করছি, আচ্ছা এখন যেটা করি সিম্পল একটা কাজ করি, এদেরকে আমি যোগ করি, যেহেতু আমি এদেরকে পেয়ে গেছি, বাটনের ভ্যালুটা কি আমার খুব একটা দরকার আছে জায়গায়, জাস্ট আমি ওই যে চেক করার জন্য নিচ্ছি এটাকে, আদারওয়াইজ বাটন আমার আর তেমন কোনো কাজ করতেছে না, আমি চাইলে বাটনেরও এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এবার বাটনের ভ্যালু ক্লিক দিলাম না, আমি এবার বাটনের ভ্যালু দিলাম প্লাস, ঠিক আছে, আর এটাতে দেই, অথবা এই জায়গায় আমি এটা দিলাম, তাহলে আমার চেহারাটা কিরকম, আমি আগে চেহারাটা দেখি, না দিয়ে তাহলে আমার যে প্লাস সাইন আসছে না, হ্যাঁ, আমি ক্লিক করি তাহলে প্লাস, যদি ক্লিক করলে প্লাস হয় এরকম একটা কাজ করছে, তাহলে আমার এখন যোগ করার কাজ করতে হবে না, আচ্ছা ইকো, ইকো না দিয়ে ডলার রেজাল্ট ইজ ইকুয়াল টু এই যে প্লাস, আমি রেজাল্ট নিচ্ছি, এখন ইকো করছি করিনি, তাহলে আমি একবার ইকো করে নেই,
ঠিক আছে, এখন তাহলে রুলস ওয়াইজ যদি আমার ঝামেলা না থাকে বা আমি সব ঠিক থাকে, আমি যদি ক্লিক করি মানে যোগে ক্লিক করি তাহলে আমার যোগ করে দেখা দিবে। দাঁড়ান, ওটা নিলে ওটা নিলে ঠিক করলাম এখন। Do not access array directly. এই যে নম্বর দেখালো তাই না, কাজ করি। এটা কেটে আবার চালু করি। ও ঠিকই তো আছে, সেম প্লাস হওয়া উচিত না? এই জন্য তো ঝামেলা করতেছে, আমি বলি ঝামেলা কি। আচ্ছা এই যে প্লাস দেওয়াটা আমার ঠিক নেই মুহূর্তে। এখন আসছো? হ্যাঁ আমি এটা করি, সেম জিনিসটা করি, জাস্ট মাইনাসের জন্য একটা করি, ঠিক আছে। আচ্ছা এবার যেটা করি, আমার ভ্যালুতে এটার ভ্যালু আমি চেঞ্জ করবো না, ভ্যালুটা রাখি দাঁড়ান। আচ্ছা না ঠিক আছে থাক, এটা থাক, আরেকটা নেই বাটন, আরেকটা নেই, এটা মাইনাস। আমি কি স্ট্রিং লেখাও চেক করতে পারি না? বাটন মাইনাস লিখে বা সাম বা অ্যাড ওগুলো লিখেও চেক করতে পারি তাই না? চেক করলাম, তাহলে এই যে একটু ঝামেলা আছে। এই যে ভ্যালু চেক করতেছে, এই যে ভ্যালুটা বিটিএন দেওয়া লাগবে। আচ্ছা এটা একটু চেঞ্জ করি, কারণ যদি বারবার অনেকগুলি ইফ সেট না লিখে তাহলে আমার এইভাবে যদি লিখি, আমার একবার প্লাসের জন্য চেক করতে হবে, একবার মাইনাসের জন্য চেক করতে হবে। এর চেয়ে ভালো এটা না করে আরেকটু সুন্দরভাবে চিন্তা করি কি করা যায়। এটা নেম যা আছে থাক, এটার ভ্যালু আচ্ছা না ঠিকই তো আছে, আমি ভুল করতেছি, এই জায়গায় চেঞ্জ করি। আমার ভ্যারিয়েবলটা সেম থাকবে, আমার ভ্যারিয়েবলটা সেম থাকবে, জাস্ট খালি আমার ভ্যালুগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। এটাকে বিটিএন না লিখে অন্য কিছু লেখা যায় না? সাবমিট লিখি। আচ্ছা না এটা নেম, এটা বিটিএন লেখা যায়, বিটিএন, জাস্ট বিটিএন লিখলাম। নেমটা কি আমার ভ্যারিয়েবল না? ভ্যালুটা কি এটা না? হ্যাঁ এটা আমার ভ্যালু। এই জায়গায় আমি অ্যাকচুয়ালি তখন আমার বিটিএন এটাকে চেক করতেছি না, বিটিএনটাকে চেক করলাম, আর পরবর্তী সময় আমি ভ্যালু নিয়ে কাজ করব।
এই জায়গায় B10 এর কোনো একটা ভ্যালু হলেই হয়েছে, ফার্স্ট এটা চেক করতেছে। আমি এই দুইটাতে নাম্বার নিলাম। আচ্ছা, এই যে একটা শর্টকাট কাজ করতে হবে, আগেই যদি আমি প্রথমে এদের মধ্যে নাম্বার ভ্যালু নিয়ে নিই, ইনপুট থেকে নিয়ে নিই, তাহলে আমার প্রতিটা বার ইফ এলসে কি আমার লেখা দরকার আছে? না। যদি আমি আগে না লিখি তাহলে প্রতিবার আমার ইফ এলসে দুটো লেখা লাগবে না। আচ্ছা, আমি এটাকে কমেন্ট আউট করব। এই যে আমি দুটো নাম্বার নিলাম, এবার আমি এটা চেক করি ইফ, আচ্ছা ইফে যেটা করি আমি আমার ওই বাটনটার ভ্যালু চেক করব, ডলার নাম কি জানি, বিটিএন না, বিটিএন ইকুয়াল ইকুয়াল, ওইটার মধ্যে কোন ভ্যালুটা আছে, যদি আমার ইকুয়াল ইকুয়াল প্লাস হয় তাহলে এটা ঢুকবে। আমি এইটাকে কাট করে নিয়ে যাই, ঠিক আছে। এটা হওয়ার কথা না, হ্যাঁ রেজাল্ট ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা, তাহলে এই জায়গাটা এলসি দিয়ে, এলস দিয়েও কাজ করা যায়, বাট আমি এলসি দিয়ে করি, কারণ পরবর্তীতে আমরা আরো অ্যাড করবো, তাই না। এলসি সেম জিনিসটা, এবার কি চেক করবে, মাইনাস, এটা এত দূরে গেল কেন, আমি এটাকে কপি করি আবার, ঠিক আছে, বুঝতেছেন, মাইনাস, ডান না। আচ্ছা, এবার একটু রিলোড দিয়ে দেখি, দুটা বাটন আছে আমার কাছে এখন, সে আমি 6 আর 3 নিলাম, যদি এদেরকে অ্যাড করি তাহলে কি আসার কথা, 9। আচ্ছা, এবার যদি আমি সে 8 আর 5 নিলাম তাহলে কি আমার 3 আসা উচিত না, বুঝছে। এখন প্রথম দিন ফার্স্টে যে আমরা যোগ বিয়োগ করে মানে একটা ক্যালকুলেটর বানাইছিলাম না, ওইটা করতে একটু কষ্ট হয়েছিল, কেন বারবার আমার ম্যানুয়াল চেক করার জন্যই করতেছে। আমার লজিক ভালো ছিল, লজিক আমরা যা লিখছি তাই, এখানেও সেম লজিকটাই হবে, কোনো চেঞ্জ নাই, করে ওইটা খালি আমার ঝামেলাটা তো কি বারবার করে যে চেক করো, চেঞ্জ করো, প্লাসের জায়গায় আবার প্লাস দাও, আবার ওইটাই করো, এখন আমার এত এখন জিনিসটা আরো সুন্দর হয়েছে না, হ্যাঁ। তাহলে আগের চেয়ে আমরা আরো অ্যাডভান্স হয়ে গেছি জিনিসটা। এখন সেম জিনিসটা আগে ওই ফার্স্ট ডে যে ক্যালকুলেটর আমরা কাজ করছিলাম, সেম কাজটা, জাস্ট এই যে প্লাস মাইনাস সাইন ইউজ করবো, অথবা অ্যাড সাম ওয়ার্ড ইউজ করেন অ্যাজ ইউ উইশ, যেভাবে ইউজ করে ইচ্ছা ইউজ করে, 6টার জন্য করতে পারবো না, পাওয়ারের জন্য, হ্যাঁ জাস্ট 6টার জন্য ইউজ করলাম। আর এই জায়গায় নাম্বার দিছি বা টেক্সট দিছি সেম, ওটা তেমন একটা প্রবলেম নেই, ঠিক আছে। অথবা এখানে নাম্বার দিয়ে রাখেন, এখানে নাম্বার দিয়ে রাখেন, নাম্বারটা আপাতত বেটার, পরে যখন আরো ফিল্ড আসবে তখন ওগুলি ভ্যারিয়েশন গুলো দেখতে পারবো আমরা। সেম জিনিসটা যদি আমি গেট মেথডটা করি তাহলে চেঞ্জটা কি হবে বলুন তো আমাকে একটু। না না, যদি গেট মেথড দিয়ে করি, আমি তো পোস্ট মেথড করছি না, যদি গেট মেথড করি তাহলে কি হবে, প্রতিটা পোস্টে যায় গেট হবে না, আমি এই যে ডলার আন্ডারস্কোর গেট, আবার ওই উপরের মধ্যে মেথডটা গেট হবে, তাই না, জাস্ট এটাই, আর কিছুই না, ঠিক আছে। তাহলে এখন কি করবেন, এখন একটা কাজ করেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা কাজ করেন, এখন এই যে এই জিনিসটাই আমি কোড ওপেন রাখতেছি, দেখে দেখে লেখেন, ঠিক আছে, যা আছে দেখে দেখে এই কাজটি আমি শুরু থেকে কেন বলছিলাম যে ফর্মটা একসাথে বানাই, আমরা কেন বলছিলাম, কারণ এটা করতে দিব, এই জন্য আপনার কাজটা কমে দিয়েছিলাম আমি, ঠিক আছে। আমি কোডটা ওপেন রাখলাম,
আগে এইটা শেষ করেন, এটা শেষ করে তারপর ডিভিশন মাল্টিপ্লিকেশন চারটা একসাথে করে ফেলেন, ঠিক আছে? বাসায় আমি অন্য একটা কাজ দিব, আগে এটাই করবেন। না না, আগে এটা এখন করবেন, করেন 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 করেন, 5 মিনিট, 5 মিনিটে করবেন। ওই কাজটা শেষ করছেন, আপনি আমাকে একটু আগে বলছেন না যে স্কোয়ার বইটা কিভাবে দেওয়া যায় সুন্দর করে। আচ্ছা, তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে ধরেন এইটা করি, এটা বাটনের জন্য আমি মাইনাসের জন্য জাস্ট ওইটা লিখছি, জাস্ট মাইনাসের জন্য লিখছি, এটা অন রাখি, ঠিক আছে? এটার জন্য আমি হয়তো বা ধরলাম আমি পি ও ডাব্লিউ পাওয়ার এটা ইউজ, এটাই করি, ভ্যালু এটা নেই, ঠিক আছে? পাওয়ার জন্য পাওয়ার ভ্যালুটা নেই, জাস্ট নর্মালি আমি এই জায়গায় আরো এক্সট্রা ইউজ করছিলাম, মানে বুস্টারের কিছু ক্লাস সিরিয়ান গুলো নিয়ে আসছিলাম, এটা লাগবে না, যে সিরিয়ান আনছে আমি ওই ফাফা আইকন দিয়ে দেখানোর জন্য আনছিলাম, ট্রাই করছিলাম ওটা জানি, বাট ফাফা আইকনও দরকার নেই আমাদের, জাস্ট সিম্পলি এর আগে আমরা ইনপুট টাইপ নিচ্ছি না, হ্যাঁ, এই যে আমি বাটন নেই, বাটন নিচ্ছি কিন্তু টাইপটা সাবমিটই থাকবে, বাটনের ভিতরেও টাইপটা সাবমিটই থাকতেছে, তাহলে বাটন আমার স্টার্টিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দুটোই আছে না, আরে যায় না কেন, ক্লোজিং ট্যাগ দুটোই আছে না, এর ভিতরে নর্মালি ওই যে এক্স লিখে সুপারস্ক্রিপ্ট লিখে দিছি, যা আছে তাই, তাই না, ওইটাই আর কিছু না, আর এই যে নেম যা আছে ভ্যালু যা আছে তাই, এইটাই, এরপরে জাস্ট এই যে পিওডব্লিউ চেক করার জন্য বা যে যেটাই আপনার দেন না কেন সেই অনুযায়ী চেক করার জন্য এটা। একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু ফর্মের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, মানে চেঞ্জ হয়েছে বলতে এই এই লেখাগুলো স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন, আগে যেইভাবে ছিল এখন কিন্তু ওইভাবে নেই, এটা কেন হয়েছে বলতে পারবেন? কোন লিঙ্ক করছি? বুটস্ট্র্যাপে লিঙ্ক করলাম না, বুটস্ট্র্যাপের জন্য প্রতিটা ফর্মের প্রতিটা ট্যাগের জন্যও আলাদা আলাদা ক্লাস লেখা আছে না, এই জন্য এগুলো চেঞ্জ হয়ে গেছে, ট্যাগের জন্য ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা। ধরেন যদি আমি এই জায়গায় জাস্ট এটাকে যদি আরো সুন্দরভাবে লিখতে চান, জাস্ট সুন্দরভাবে, তাহলে ধরেন এই যে এই ইনপুটটাতে, ঠিক আছে, যদি আমি একটা ক্লাস ইউজ করি, ক্লাস ফর্ম কন্ট্রোল, ঠিক আছে, একটাতে ইউজ করলাম ফার্স্ট নাম্বারে, দেখি কি দেখা যায়, দেখেন একটু অন্যরকম হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে না, এই যে একটু রাউন্ডেড শেপ একটা হয়ে গেছে, ঠিক না? আবার যদি এই টেবিলের মধ্যে আমরা একটা ক্লাস ইউজ করি, ক্লাস ওই নর্মাল টেবিল ক্লাস, টেবিলের জন্য অনেকগুলো ক্লাস ছিল না, এটা টেবিল ডার টেবিল অনেকগুলো ছিল না, জাস্ট প্রাইমারি বা সামথিং এরকম অনেকগুলো ছিল, আমি জাস্ট নর্মাল টেবিল ক্লাসটা নিই, দেখেন এমনিই কিন্তু আমার চেহারা চেঞ্জ হয়ে যায়, অবশ্যই এটা বড়ই হয়ে গেছে, আমার এটা আরেকটু ভালো করতে হলে একটা কাজ করা উচিত আমার, আমি ফর্মের মধ্যে একটাই নেই, ক্লাস কন্টেনারটা নিলাম, ও যদি এটা আমার একটা ডিভে নিলে ভালো হতো বেশি, তারপর দেখি, আচ্ছা একটু চাপছে, চেঞ্জ হয়েছে কিন্তু এখন, তাই না? আগের চেয়ে একটু চেঞ্জ হয়েছে এটা, এইটাকেও তাহলে আমি ফর্ম কন্ট্রোল দিয়ে দিই, এই সেই জায়গায়, এগুলো এই সে ডাব্লিউসি একবার দেখে নিন, নোট তো এখানেই করা আছে, আর নাহলে ক্লাসের ভিডিওগুলো একবার দেখেন একই, ঠিক আছে? জাস্ট এটা এই সেই জন্য, এই যে এখন এটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতে এখন একটু স্ট্যান্ডার্ড লাগতেছে। আচ্ছা আরেকটা কাজ করি, টেবিলে আরেকটা ক্লাস পর্যন্ত আমার মনে নেই, ভুলে গেছি, টেবিল কি ছিল এটা, আমার সাজেশনও আসতেছে না, প্রাইমারি ছিল কোনটা, আরেকটা কি জানি ছিল টেবিলের জন্য, আচ্ছা একটু দেখে নিই, টেবিলের জন্য এই তো টেবিলস, ডট টেবিল, টেবিল স্ট্রাইপড, টেবিল বর্ডার্ড, আচ্ছা টেবিল স্ট্রাইপটা নেই, ঠিক আছে, জাস্ট এটাই নেই, আর এই ডটটাকে নিলাম,
আরে স্ট্রাইপ ব্যবহারের অবস্থা এসে বসে, স্ট্রাইপে এটা নিয়ে আইছে কিন্তু তাহলে স্ট্রাইপ মানে অন্য কিছু নেই। না বুঝতে পেরে গেলাম সেটা কি জিজ্ঞাসা করছি আমাকে তো এরকম ধরে বলছি হ্যাঁ এরকম হ্যাঁ আকাশে হ্যাঁ মেয়েকে তাদের বলে ভার্সিটি বলে কিছু ভার্সিটি হ্যাঁ এখন ইভিনিং শিফট চলতেছে তো তার বর্ডারটা নিয়ে নিই। এখন কেন ইভিনিং ক্লাস কে দিয়েছেন আমি তো ক্লাস করে দিয়ে সঙ্গে আসছি তখন আচ্ছা যাই হোক, এক একটা ক্লাস শেষ করলে তখন জিনিসগুলি ভিউটা ডিফারেন্ট ডিফারেন্ট দেখা যাবে। ঠিক আছে, তখন আপনি এটা একটু চেঞ্জ করে নিতে পারেন লুকটা। এটা জাস্ট খালি হিসেবে আনছিলাম, বাট আমি ওই এই এই বুটস্ট্র্যাপের ক্লাস ছাড়াও নরমাল এইচটিএমএল দিয়ে এই জিনিসটা বাটনগুলো সুন্দর করে নিতে পারি। ঠিক আছে, জাস্ট এটা দেখার জন্য রাখছি, আর কিছু না। আচ্ছা তাহলে আজকে ক্লাস এইটাই, বাট নেক্সটে যেটা করবেন, এই যে ক্যালকুলেটর কাজটা করলাম না কেন, পেজটা তৈরি করবেন, এটা তো খুব একটা কঠিন কাজ না। এই কাজটা সুইচ ইউজ করে করবেন। এটা তো করছেন না, জাস্ট করছেনই, খালি ওই ইফ এলস এর জায়গায় ওইটা বসা দিবেন। ঠিক আছে, কিন্তু গেট মেথডটা করবেন, গেট মেথড চেঞ্জ কোথায় আছে, গেট মেথড যদি করি তাহলে পোস্টের জায়গায় গেট হবে, যেই যেই জায়গায় পোস্ট আছে ওই জায়গায় গেট হবে, আর কিছু না। ঠিক আছে, ওকে ডান, আজকে ক্লাস এখানে শেষ।